আচ্ছা, এই 3 নাম্বার চ্যাপ্টারের মধ্যে আমরা এর আগে পর্যন্ত দেখেছি নোড অ্যানালিসিস ফর এসি অ্যান্ড ডিসি। দু ধরনের সার্কিটের ক্ষেত্রে আমরা নোড অ্যানালিসিস দেখেছি। এবার আমরা যেটা করব এখানে সেটা হচ্ছে মেশ অ্যানালিসিস। ঠিক আছে, মেশ অ্যানালিসিসটা কিভাবে করা হয় সেটা এখন আমরা দেখব। দেখো, এখানে বিভিন্ন ধরনের সার্কিট দেখানো হয়েছে। তো সেই সার্কিটের মধ্যে আমাদের যে লুপ বা মেশ, এটা কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। এর আগে আমি যখন ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করেছিলাম তখন আমরা মেশ এবং লুপের পার্থক্যটা বলেছিলাম। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, এখানে ফার্স্টে যে ছবিটা সেটা লক্ষ্য করো। এখানে কি বলতে চাইছে, এ ছবিতে বলতে চাইছে দ্য সেট অফ ব্রাঞ্চেস আইডেন্টিফাইড বাই হেভি লাইন্স ইজ নাইদার এ পাথ নর এ লুপ। ঠিক আছে, এখানে দেখো দু ধরনের লাইন দেখতে পাচ্ছ। এই যে লাইন, এগুলো একটু হালকা শেডের আছে। ঠিক আছে, আর এই লাইনগুলো হচ্ছে কিরকম, এই লাইনটা হচ্ছে একটু ফার্ম লাইন। ঠিক আছে, হেভি লাইন্স মানে ফার্ম লাইন। তো এই যে লাইনটা, এটা ধরো একটা রেজিস্টারের লাইন, এটা আর একটা রেজিস্টারের লাইন, এটা আর একটা রেজিস্টার, এটা একটা রেজিস্টার, এগুলোকে কি বলবে? এগুলো কি লুপ বা মেশ কিছু হবে এগুলো? না, এগুলো কিন্তু, এটা কোনো লুপ নয়। এই যে লাইন দিয়ে যেটা দেখানো হয়েছে এটা কোনোই লুপ হচ্ছে না। ঠিক আছে, এবার বি ছবিতে এসো। এই বি নাম্বার যে ছবি, সেখানে কি বলছে, দ্য সেট অফ ব্রাঞ্চেস here is not a path since it can be traversed only by passing through central node twice. ঠিক আছে, এটা কি কোনো একটা পাথ হলো? মানে এখানে যে লাইনগুলোকে ফার্ম লাইন দিয়ে দেখিয়েছে, সেট অফ ব্রাঞ্চেস, মানে এখানে দেখো ফার্ম লাইন দিয়ে এইটা, 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 এই রেজিস্টার, এই রেজিস্টার, এই রেজিস্টার, এই রেজিস্টার, এগুলোকে দেখিয়েছে। এবার এই যে, এটাকে কি আমরা একটা পাথ বলতে পারি? না, এটাকে আমরা পাথ বলতে পারি না, কারণ এই যে রেজিস্টার সবগুলোকে যদি আমাকে ঘুরতে হয় তাহলে কি করতে হচ্ছে, এই যে সেন্ট্রাল যে পয়েন্টটা, এটা দিয়ে আমাদেরকে দুবার যেতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা একটা পাথ বলবো না। পাথ আমরা কাকে বলবো তাহলে? সি নাম্বার ছবিতে এসো। এখানে বলছে যে দিস পাথ ইজ এ লুপ বাট নট এ মেশ সিন্স ইট এনক্লোজেস আদার লুপস। এখানে দেখো এই যে ফার্ম লাইন দিয়ে যেটা দেখিয়েছে, এই রেজিস্টার, তারপরে এই রেজিস্টার, তারপরে এই রেজিস্টার, তারপরে এই লাইনটা ওয়্যার, তারপরে এই একটা রেজিস্টার, তারপরে এই রেজিস্টার, এই রেজিস্টার হয়ে আবার এই ভোল্টেজ সোর্সে ফিরে এলো, এবং ভোল্টেজ সোর্সের অপর প্রান্ত থেকে প্রথম যেখান থেকে আমরা পাথ স্টার্ট ধরেছিলাম সেখানে এসে পৌঁছালো। ঠিক আছে, এই যে রাস্তাটা এলো, এখানে কিন্তু একটা পয়েন্টকে দুবার ক্রস করেনি, কোনো একটা পার্টিকুলার পয়েন্টকে দুবার ক্রস করেনি। তার মানে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা লুপ। ঠিক আছে, এটাকে আমরা লুপ বলবো। কারণ এটাকে আমরা লুপ কেন বলছি, কারণ লুপের মধ্যে আমরা জানি যে আরো এরকম ক্লোজড পাথ থাকতে পারে। ঠিক আছে, লুপের মধ্যে এরকম আরো পাথ থাকতে পারে। এবার দেখো, ডি যে ছবিটা দেখিয়েছে, ডি ছবিতে কি বলছে, এই যে পাথটা এখানে ফার্ম লাইন দিয়ে দেখিয়েছে, এই রেজিস্টার, তারপরে এই রেজিস্টার, তারপরে হচ্ছে এই রেজিস্টারটা, তারপরে এই রেজিস্টার, তারপরে হচ্ছে এই রেজিস্টার, তারপরে এই ভোল্টেজ সোর্স, এবং ভোল্টেজ সোর্সের অন্য প্রান্ত থেকে আবার প্রথম যে রেজিস্টার আমরা ধরেছিলাম সেটা এসে পৌঁছালো। তাহলে এই যে পথটা, এটাকেও আমরা একটা, এই পাথটাকেও আমরা কি বলবো, এটাকেও একটা আমরা লুপ বলবো। কিন্তু এটাও কি মেশ? না, এটাও মেশ নয়। এর কারণ হচ্ছে এর মধ্যেও আরো এরকম ক্লোজ পাথ থাকতে পারে, যে কারণে এই যে আমরা সি নাম্বার ছবিতে যেটা দেখেছি সেটাও একটা লুপ কিন্তু মেশ নয়, এবং ডি নাম্বার ছবিতে যেটা আমরা দেখছি এই ফার্ম লাইন দিয়ে দেখানো হয়েছে, এটাও হচ্ছে একটা এটাও হচ্ছে একটা লুপ কিন্তু মেশ নয়। ঠিক আছে, এবার দেখো ই নাম্বার ছবিতে কি দেখিয়েছে, এই একটা রেজিস্টার, এই একটা রেজিস্টার, এই রেজিস্টার, আর এই রেজিস্টার, এরা মিলে একটা কি তৈরি করেছে, এটা একটা ক্লোজড পাথ। ঠিক আছে, এবং একটা পয়েন্ট কখনোই দুবার পাস হচ্ছে না। একটা পয়েন্ট দিয়ে কি দুবার পাস হচ্ছে? তা হচ্ছে না। এটা একটা ক্লোজড পাথ, এবং এই যে ক্লোজড পাথ, এই পাথের মধ্যে কিন্তু আর কোনো ক্লোজড পাথ নেই। ঠিক আছে, তার মানে এই ক্লোজ পাথটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি আমরা একটা মেশ। ঠিক আছে, এটা হচ্ছে একটা লুপও বলতে পারি, আবার এটাকে আমরা একটা মেশও বলতে পারি। এখানে যে এই ক্লোজ পাথটা দেখতে পাচ্ছ ফার্ম লাইন দিয়ে দেখানো হয়েছে।
আবার এফ নাম্বার ছবিতে চলে এসো, এখানে এই রেজিস্টার, এই রেজিস্টার, এই রেজিস্টার আর এই রেজিস্টার, এই চারটে রেজিস্টার মিলে এখান থেকে ধরো শুরু হলো রাস্তা, এই রেজিস্টার, তারপরে এই রেজিস্টার, এই রেজিস্টার এবং তারপরে এই রেজিস্টার দিয়ে আবার প্রথম যে পয়েন্ট থেকে আমরা স্টার্ট করেছিলাম সেখানে ফেরত আসা গেল। তাহলে এটাও কি, এটাও একটা ক্লোজড পাথ। এবং এই যে ক্লোজড পাথ, এর মধ্যে কিন্তু আর কোনো ছোট ক্লোজড পাথ নেই। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে বলতে পারি যে এই যে ক্লোজড পাথ এটা হচ্ছে একটা মেশ এবং এটাকে আমরা একটা লুপও বলতে পারি। ঠিক আছে, তার মানে যেটা মেশ হবে সেটা লুপ হবেই। ঠিক আছে, কিন্তু সব যে লুপ সেটা যে মেশ হবেই তার কোনো মানে নেই। ঠিক আছে, যেরকম এই স্যার বি নাম্বার ছবিটা একটু বলুন তো, বি নাম্বার ছবিটা বুঝতে পারলাম না। বি নাম্বার ছবিতে কি দেখিয়েছে, ফার্ম লাইন দিয়ে কি রকম দেখিয়েছে, এই একটা রেজিস্টার, এই রেজিস্টার, এই রেজিস্টার, এই রেজিস্টার, তারপরে আবার এই রেজিস্টার, এই রেজিস্টার, এই রেজিস্টার, তারপরে এই রেজিস্টার। তাহলে মানে এই যে রাস্তা, টোটাল রাস্তা, তাতে করে কি হচ্ছে, মিডিল যে পয়েন্টটা আছে এটাকে দুবার ক্রস করতে হচ্ছে, এটাকে আমরা একটা ক্লোজ পাথ বলবো। মানে এটাকে আমরা একটা সেট অফ ব্রাঞ্চ বলতে পারি, কিন্তু এটাকে আমরা একটা পাথ বলতে পারি না, কারণ এই একই পয়েন্টকে দুবার ক্রস করতে হচ্ছে। ঠিক আছে, সেই কারণে এটাকে আমরা পাথ বলবো না। তার মানে বোঝা গেল তাহলে লুপ। স্যার হ্যাঁ বলো। কিন্তু বি নম্বর ছবিতে তো দুটো মেস আছে। হ্যাঁ, বি নাম্বার ছবির মধ্যে দেখো, বি নাম্বার ছবিটাকে আমরা একটা পাথ বলছি না, কিন্তু এটাকে, হ্যাঁ এটা একটা মেস, আবার এটা একটা মেস, আর সেপারেটলি যদি আমরা বলি, কিন্তু সবগুলোকে একসঙ্গে যদি আমরা একটা পাথ বলতে চাই সেটা ঠিক হবে না বলাটা। ঠিক আছে, এর মধ্যে স্যার দুটো পাঁচ মেস মানে তো আছে। একটা পয়েন্ট দুবার ক্রস হবে না, তাই তো? না হ্যাঁ হ্যাঁ, মানে একটা একটা পয়েন্টকে পয়েন্ট। দুবার ক্রস করবে না। ঠিক আছে, যে এখানে যেরকম এই সেন্ট্রাল যে নোড আছে, সেন্ট্রাল নোডটাকে দুবার ক্রস করেছে, সেই কারণেই বলছে দি সেট অফ ব্রাঞ্চেস হেয়ার ইজ নট এ পাথ। ঠিক আছে, এটাকে একটা পাথ বলা চলে না। তবে এই পাথ নিয়ে অতটা মানে কনসিডার করে লাভ নেই, কারণ আমাদের যা অ্যানালিসিস প্রবলেম থাকবে সেগুলো হচ্ছে সবই মেশ অথবা লুপ নিয়ে অ্যানালিসিস আমরা করব। ঠিক আছে, তো এখানে এটাই বোঝার যে একটা ক্লোজড পাথ, যেটাকে আমরা কোনটাকে লুপ বলবো আর কোনটাকে মেশ বলবো। ঠিক আছে, যে লুপের মধ্যে আরো ক্লোজ পাথ থাকতে পারে সেটাকে আমরা মেশ বলবো। এবার এই এক একটা মেশ, সেটাকে ধরে আমরা কারচপস ভোল্টেজ ল অ্যাপ্লাই করব এবং তার মাধ্যমে আমরা সেই লুপের কারেন্ট গুলোকে ক্যালকুলেট করব। এখানে একটা প্রবলেম দেখো, এখানে একটা প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেমে কি বলছে, ডিটারমাইন দ্য টু মেশ কারেন্টস I1 and I2 ইন দ্য সার্কিট বিলো। এখানে একটা সার্কিট দেখিয়েছে, এই হলো একটা সার্কিট, এটাকে আমরা কপি করি। আচ্ছা, এখানে দেখো একটা সার্কিট দেখানো হয়েছে এবং এখানে কি করেছে, এই সার্কিটের মধ্যে কটা লুপ দেখিয়েছে। এই দেখো একটা লুপ, এইটা। তিনটে। হ্যাঁ, লুপ কটা, লুপ লুপ হচ্ছে হ্যাঁ তিনটে, কিন্তু মেশ কটা আছে এর মধ্যে, মেশ দুটো। অ্যানালিসিস করবো আমরা। ঠিক আছে, মেশ অ্যানালিসিস। এখানে বলছে যে ডিটারমাইন দ্য টু মেশ কারেন্টস, এবং এখানে তাহলে মেশ কোনটা, এই একটা রাস্তা দেখো 6 ওহম, তারপরে এই 3 ওহম, তারপরে আবার এই 42 ভোল্টের যে ব্যাটারিটা আছে, তাহলে এই একটা রাস্তা যেখানে আমরা কারেন্ট কত ধরেছি, I1 কারেন্ট। ঠিক আছে, এটা হলো একটা কি, এটা হলো একটা মেশ। আরেকটা মেশ কোনটা, এই 4 ওহম, তারপরে এই 10 ভোল্টের ব্যাটারি, তারপরে আবার এই 3 ওহম, এইটা নিয়ে আরেকটা মেশ। এবং এই যে সেকেন্ড মেশ, তার কারেন্ট কত ধরা হয়েছে, I2। এবার প্রবলেমে কি বলছে, I1 এবং I2 বার করতে বলছে। তা I1 I2 বার করতে গেলে প্রথমে আমরা কি অ্যাপ্লাই করব, মেশ অ্যানালিসিসের ক্ষেত্রে প্রথমে আমরা প্রত্যেকটি লুপে, সরি প্রত্যেকটি মেশে আমরা কারচপস ভোল্টেজ ল অ্যাপ্লাই করব। তাহলে এক নাম্বার যে আমার মেশ আছে, এক নাম্বার মেশ সাপোজ আমরা এইটাকে ধরছি এবং এখানে কারেন্ট আমরা ধরছি I1। ঠিক আছে, তো এক নাম্বার মেশে আমরা কারচপের ভোল্টেজ ল অ্যাপ্লাই করে কি লিখতে পারি, আমরা লিখতে পারি, বলো এখানে 6 ওহম রেজিস্টার, তার মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে, 6 ওহম রেজিস্টারের মধ্যে কত কারেন্ট ধরছি, স্যার আই কারেন্ট ফ্লো করছে I1টা। I1 কারেন্ট, I1 কারেন্টটা 6 ওহমের মধ্যে ফ্লো করছে, তাহলে এখানে ভোল্টেজ কত ড্রপ হবে, আর কোন দিক থেকে কোন দিকে ফ্লো করছে কারেন্টটা, বাঁ দিক থেকে ডান দিকে। আমরা লুপ কারেন্ট কোন দিকে ধরবো, সবসময় আমরা এরকমই ধরবো। ঠিক আছে, তোমরা অন্যরকম ধরতে পারো, কিন্তু কনভেনশন হচ্ছে
সবসময় এই কারেন্টগুলো ক্লকওয়াইজ, ঠিক আছে, ক্লকওয়াইজ কারেন্ট ধরে নেবে প্রত্যেকটা লুপের মধ্যে, প্রত্যেকটা মেশের মধ্যে। তাহলে এখানে ক্লকওয়াইজ কারেন্ট ধরেছি মানে কারেন্টটা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, বাঁ দিক থেকে ডান দিকে কারেন্টটা যাচ্ছে, তাই তো? তাহলে প্লাস দিকটা কোন দিকে হবে? এদিকটা প্লাস হবে আর এদিকটা মাইনাস হবে। আবার একইভাবে এই 3 ওহম যে রেজিস্টার, সেখানে আমরা কি ধরবো? এখানেও আমরা ধরবো কারেন্টটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে। আমরা যখন 1 নাম্বার লুপ কনসিডার করছি, 1 নাম্বার লুপটাকে সরি 1 নাম্বার মেশটাকে যখন আমরা কনসিডার করছি, তখন আমরা ধরছি যে 6 ওহম রেজিস্টারের মধ্যে কারেন্ট বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে এবং 3 ওহম রেজিস্টারের মধ্যে কারেন্ট উপর থেকে নিচে আসছে, তাই তো? এই লুপের ডাইরেকশন অনুযায়ী উপর থেকে নিচের দিকেই হচ্ছে। আচ্ছা, প্রথমে আমরা 6 ওহম রেজিস্টার যেটা আছে তার মধ্যে কতটা ভোল্টেজ ড্রপ হবে তাহলে বলো? I1 কারেন্ট যদি এর মধ্যে ফ্লো হয়, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হওয়া উচিত এর মধ্যে? I1 into 6. আর ইন্টু আই I1 into 6, I1 into 6 বা 6I1 এটাকে আমরা বলতে পারি। 6I1 এটা হলো এই 6 ওহমের মধ্যে ভোল্টেজ ড্রপ। ঠিক আছে, এবার বলো দেখি 3 ওহম যে রেজিস্টারটা আছে তার মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে? 3 ওহমের I1 মধ্যে minus I2 into হ্যাঁ, 3. দেখো এখানে I1 কারেন্টটা আমরা কোন দিক থেকে কোন দিকে ধরছি? ক্লকওয়াইজ, মানে উপর থেকে নিচের দিকে I1 আসছে বলে আমরা ধরে নিচ্ছি। কিন্তু আমরা তো সেকেন্ড একটা মেশও কনসিডার করেছি না, তো সেকেন্ড মেশের মধ্যে I2 কারেন্ট কোন দিকে যাচ্ছে? I2 কারেন্টও ক্লকওয়াইজ যাচ্ছে। মানে যদি আমরা রাস্তাটা এরকম I2 কারেন্টে ধরে নিই, এটা যদি আমার I2 কারেন্টের ডাইরেকশন হয়, তাহলে I2 কারেন্টটা বেসিক্যালি কোন দিকে উঠছে? উপরের দিকে উঠছে, তাই তো? তার মানে নিচের দিকে নামছে I1 আর উপরের দিকে উঠছে I2। তাহলে রেজাল্টেন্ট কারেন্ট কত এর মধ্যে? এই 3 ওহমের মধ্যে রেজাল্টেন্ট কত হবে? উপর দিক থেকে নিচের দিকে রেজাল্টেন্ট কত হবে বলো? উপর দিক থেকে I1 আসছিল I1 আর নিচ দিক থেকে উঠছে I2, তার মানে রেজাল্টেন্ট হবে I1 মাইনাস I2। এবং রেজাল্টেন্টটা কোন দিক থেকে কোন দিকে আসছে? উপর থেকে নিচের দিকে আসছে, তাই তো? I1টা বড় ধরে নিয়েছি আমি, তাহলে রেজাল্টেন্টটাও নিশ্চয়ই I1 যেদিকে আছে সেদিকেই হবে। তার মানে আমরা রেজাল্টেন্ট কারেন্ট এর মধ্যে ধরে নিতে পারি I1 মাইনাস I2। এবার I1 মাইনাস I2 এর মধ্যে ফ্লো করেছে, তাহলে এখানে ভোল্টেজ কত ড্রপ হবে? ভোল্টেজ ড্রপ আমরা ওটাকে কি ধরছি? ভোল্টেজ ড্রপটাকে আমরা এদিকটা পজিটিভ ধরবো আর এদিকটাকে নেগেটিভ ধরবো যখন আমরা 1 নাম্বার লুপের 1 নাম্বার মেশের সাপেক্ষে লিখছি, কারণ আমরা রেজাল্টেন্ট কারেন্টটা উপর থেকে নিচে ধরেছি, উপরের দিকটাই পজিটিভ হওয়া উচিত। তাহলে আমরা প্লাস লিখবো এখানে, প্লাস প্লাস কত? 3 ইন্টু I1 মাইনাস I2। ঠিক আছে, এটা বোঝা গেল তো? এটা কিন্তু বুঝতে হবে I1 মাইনাস I2 এটা কেন হলো, ঠিক আছে? এটা যদি বুঝে যাও, তারপরে দেখো এখানে দুটো ভোল্টেজ ড্রপ আমরা ধরে নিয়েছি, 6 ওহমের মধ্যে আর এই 3 ওহমের মধ্যে। এবারে আমার লুপটা এসে ঘুরে উঠছে কোথায়? এখানে লুপটা এবার আমার আসছে কোথায়? এরকম লুপ তো, এদিক থেকে এসে এদিকে, তবে তো লুপটা কমপ্লিট হবে। তাহলে এটাকেও তোমাকে ধরতে হবে। কিন্তু এই ভোল্টেজটা আমরা কি ধরবো, মাইনাস না প্লাস? যদি কেসিএল লিখি, কেভিএল লিখি, তাহলে কি কি বলবো বলো? -42 না +42 কি লিখবো? সিক্স ইন্টু I1 প্লাস 3 ইন্টু I1 মাইনাস I2, -42 লিখবো না +42 লিখবো? কি লিখবো বলো? Sir, -42 equal to 0. কেন -42 লিখছি কেন? Sir, lower থেকে voltage টা- higher. হ্যাঁ, ভোল্টেজটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে যাচ্ছে, তাই না? লোয়ার থেকে হায়ারে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমরা প্লাস থেকে মাইনাস এগুলোকে প্লাস ধরছিলাম, এটাও প্লাস থেকে মাইনাস। ড্রপ, ভোল্টেজ ড্রপ গুলোকে আমরা প্লাস দিয়ে ধরছিলাম, তাহলে এটা তো আমার ভোল্টেজ গেন হচ্ছে, মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, তাহলে আমরা মাইনাসই ধরবো। কেভিএল ইকুয়েশন তবে তো কমপ্লিট হবে। বোঝা গেল তো? কেভিএল এর ইকুয়েশনটা 6 ইন্টু I1, এটাকে আমরা প্লাস ধরলাম কারণ এদিক থেকে বাঁ দিকটা পজিটিভ, ডান দিকটা নেগেটিভ, এর মধ্যে ভোল্টেজের ড্রপ হয়েছে। কত ড্রপ হয়েছে? 6I1, এটাকে আমরা প্লাস ধরেছি। এই যে 3 ওহম Sir? রেজিস্টার, হ্যাঁ তো ওই কনভেনশনটাও কি ভুল? স্যার, এক এক করে বলো। ভোল্টেজ গেইন মানে পজিটিভ ধরতে পারি আর ভোল্টেজ ড্রপ মানে নেগেটিভ ধরতে পারি। তাও ধরতে পারো, কিন্তু যেটা ধরবে, আমি এখানে একটা কনভেনশন ধরেছি না, 6 ওহমটাকে আমরা প্লাস ধরেছি, মানে 6 ওহমের মধ্যে ভোল্টেজ ড্রপটাকে প্লাস ধরেছি, তাহলে গেইনটাকে মাইনাস ধরবে। তোমরা যদি অপোজিট ধরতে চাও তাহলে ড্রপ গুলোকে মাইনাস ধরতে পারো আর গেইনটাকে প্লাস ধরতে পারো, সেটা তোমাদের উপরে। কিন্তু একটা কনভেনশন ফলো করতে হবে, ড্রপ হলে যেটা ধরবো, গেইন হলে তার অপোজিট আমাদেরকে ধরতে হবে। হ্যাঁ অনির্বাণ বলো। বলে স্যার I1 মাইনাস I2 ওইটা কেন করলেন, মানে I1 প্লাস I2 কেন হলো না তাহলে? দেখো এই জায়গাটা দেখো, মানে এই সার্কিটটায় ক্লকওয়াইজ I1 কারেন্ট আমরা কি ধরেছি? ক্লকওয়াইজ কারেন্ট, তাই না? ক্লকওয়াইজ কারেন্ট মানে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? মানে বেসিক্যালি এইরকম আসছে
এরকম আসছে, এরকম আসছে, এরকম উঠছে, তাই তো? তাহলে এই কারেন্টটা কত? এটা হচ্ছে আমার I1, এটা হচ্ছে আমার I1। আর এই I2 কারেন্টটা আমরা ধরেছি ক্লকওয়াইজ, তাহলে I2 কারেন্টটা কেমন ফ্লো করছে বলে আমরা ধরে নিচ্ছি। I2 কারেন্টটাকে সাপোজ আমি এরকম দেখাচ্ছি, এদিক দিয়ে এলো, এদিক দিয়ে এলো, এদিক দিয়ে এলো, আবার এদিকে গেল, ঠিক আছে? এবার তোমরা বলো যে আমার I1 কারেন্টটা সেটা কোন দিক থেকে কোন দিকে আসছে? এইটা হলো আমার I1, এটা তো I1। I1টা কোন দিক থেকে? উপর থেকে নিচে, 3 ওহমের মধ্যে উপর থেকে নিচের মধ্যে ফ্লো করেছে। আর I2টা 3 ওহমের মধ্যেই যখন ফ্লো করেছে, সে তখন কোন দিক থেকে কোন দিকে গেছে? নিচ থেকে উপরের দিকে, তাই না? I2 কারেন্টটা নিচ থেকে উপরের দিকে গেছে। তাহলে এর মধ্যেই যদি দুটো কারেন্ট ফ্লো করে, একটা উপর থেকে নিচে I1 আর নিচ থেকে উপরে I2, তাহলে তুমি বলো এর মধ্যে রেজাল্টেন্ট কত হওয়া উচিত? I1 প্লাস I2 হবে না I1 মাইনাস I2 হবে? রেজাল্টেন্ট কারেন্ট এর মধ্যে কত হওয়া উচিত? স্যার মাইনাসই হবে, মাইনাসই হবে। তাহলে ওই জন্য মাইনাস, ওই জন্য এটা মাইনাস, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এবার হচ্ছে আমরা 2 নাম্বার স্যার যে একটা কথা আমাদের, ছিল। হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো। স্যার, বলছি যখন 42 ভোল্ট বাদিকে রয়েছে আর 10 ভোল্ট ডান দিকে রয়েছে, 10 ভোল্টটা যদি 42 ভোল্টের দিকে চলে দিয়ে দেওয়া হয়, তাহলে I2 হুম। মাইনাস I1 হতো তো? না না, তার কোনো মানে নেই, তার কোনো মানে নেই। তুমি ভোল্টেজ লুপ কেন দেখছো? তুমি কারেন্টে যেরকম ডাইরেকশনটা ধরেছো সেই অনুযায়ী দেখো। কারেন্টের ডাইরেকশন তুমি ক্লকওয়াইজ ধরবে সবসময়, ঠিক আছে, প্রত্যেকটা লুপে। এখানে ভোল্টেজ সোর্সের পজিশন ইন্টারচেঞ্জ হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। তুমি কারেন্টের যে ডাইরেকশন ধরেছো তার উপরে এটা I1 মাইনাস I2 লিখেছি আমরা, ঠিক আছে? আচ্ছা, এবার বলো 2 নাম্বার যে লুপ আছে এখানে আমরা কি লিখতে পারি? 2 নাম্বার মেশ, 2 নাম্বার মেশের মধ্যে আমরা কি লিখতে পারি? প্রথমে কোনটাকে ধরবো? এইটাকে। এই যে 4 ওহম রেজিস্টার, তার মধ্যে কত কারেন্ট ফ্লো করেছে? I2 কারেন্ট। এই লুপের মধ্যে আমরা I2 কারেন্ট ধরেছি না? এই তো I2, এই যে I2। তাহলে I2 কারেন্ট যদি আমার এই লুপের মধ্যে ফ্লো করে, তাহলে এই 4 ওহমের মধ্যে প্রথমে I2 কারেন্ট ফ্লো করেছে, তাহলে এর মধ্যে ভোল্টেজ কত ড্রপ হবে বলো? এদিকটা প্লাস হবে, এদিকটা মাইনাস, কারণ আমরা ক্লকওয়াইজ কারেন্ট ধরেছি। তাহলে এর মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে আমার 4 ইন্টু I2, 4 ইন্টু I2 আমরা ধরলাম। প্লাস কত? প্লাস না মাইনাস? এই যে 10 ওহম, এই 10 ভোল্ট যেটা আছে এটা মাইনাস না প্লাস? মাইনাস। মাইনাস মাইনাস মাইনাস, কারণ এখানে দেখো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, এখানে ভোল্টেজ গেইন হচ্ছে। মাইনাস থেকে প্লাস, এটা প্লাস থেকে মাইনাস ছিল, তার জন্য এখানে প্লাস সাইন দিয়েছি আমি, কিন্তু এটা মাইনাস থেকে প্লাস, মানে মাইনাস সাইন দিতে হবে। এদিক থেকে ঘুরে যখন আমরা এদিকে আসবো, এবার এই 3 ওহমের মধ্যে ভাবো, 3 ওহম রেজিস্টারের মধ্যে যখন আমরা এই সেকেন্ড লুপের সাপেক্ষে, সেকেন্ড মেসের সাপেক্ষে বলছি, তখন আমরা কি দেখতে পাচ্ছি? তখন আমরা কারেন্টটাকে কোন দিক থেকে কোন দিকে ধরেছি 3 ওহমের মধ্যে? এই দেখো 3 ওহম যে রেজিস্টার, আমি খালি ওই পার্টটুকু দেখাচ্ছি। 3 ওহম রেজিস্টারের মধ্যে আমরা এইরকম ধরেছি, তাই না? 3 ওহম রেজিস্টার আছে এটা, এর মধ্যে আমরা এই I2 কারেন্টটা ধরছি, এদিক থেকে এইদিকে ফ্লো করছে, মানে I2 কারেন্ট উপরের দিকে ফ্লো করছে। আচ্ছা, আর I1 কারেন্টটা কোন দিকে ফ্লো করছিল এর মধ্যে? I1 কারেন্টটা এই দিকে ফ্লো করছিল, উপর থেকে নিচের দিকে, এটা হচ্ছে I1। এবার যখন আমি লুপ ইকুয়েশনটা এখানে লিখছি, তখন আমি কি দেখতে পাচ্ছি? আমার প্রথমে কোন দিকটা পড়ছে? প্লাস, প্লাস হিসাবে যদি আমরা লিখতে চাই, প্লাস হিসাবে যদি লিখতে চাই, তাহলে আমার এদিকটা প্লাস আর এদিকটা মাইনাস যদি আমরা ভাবি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তখন আমরা কারেন্টটা কত লিখবো এর মধ্যে? এদিকটা যদি আমরা প্লাস ভাবি, 3 Sir, into I2 I2 minus minus I1. I1 হ্যাঁ 3 ইন্টু I2 মাইনাস I1, কারণ আমরা তখন এদিকটাকে প্লাস ধরে নিচ্ছি। এবার যদি তোমরা মানে এইটাকে ধরতে চাও I1 মাইনাস I2 যেটা আগে পেয়েছিলাম, তাহলে তার আগে একটা মাইনাস চিহ্ন বসাতে হবে। অথবা তুমি এটাও লিখতে পারো মাইনাস 3 ইন্টু I1 মাইনাস I2, এটাও লিখতে পারো। অথবা যেটা আমি এখন লিখছি, আমরা এদিকটাকে এবার পজিটিভ ধরলাম আর উপরের দিকটাকে নেগেটিভ ধরলাম, তা ধরলে আমার কারেন্টটা এখান থেকে নিচ থেকে উপরে যাচ্ছে, কত রেজাল্টেন্ট? I2 মাইনাস I1, 3 ইন্টু I2 মাইনাস I1, ঠিক আছে? দিস ইজ দ্য কারেন্ট। এইটা ইকুয়াল টু কত হবে? এই টোটালটা ইকুয়াল টু 0, কারণ এখানে এসে তো লুপ শেষ হয়ে গেল, মেশ শেষ হয়ে গেল, তাহলে এখানে ইকুয়াল টু 0 হয়ে গেল, ঠিক আছে? তাহলে 1 নাম্বার লুপে যেটা পেয়েছিলাম, 1 নাম্বার মেসে যেটা পেয়েছিলাম, সরি, তো সেখান থেকে আমরা নেট ইকুয়েশন কি লিখতে পারি? 6I1 আর এখানে 3I1, মানে হচ্ছে 9I1, ওটাকে আমরা লিখতে পারি হচ্ছে 9I1, 6 প্লাস 3 আর মাইনাস হচ্ছে 3I2 সমান কত? সমান 42। 42টাকে ডান দিকে নিয়ে চলে এলাম, এটা হচ্ছে আমার 1 নাম্বার সমীকরণ, যেটা আমরা 1 নাম্বার মেশ ইকুয়েশন থেকে পেয়েছি। এবং 2 নাম্বার মেশ ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? মাইনাস 3I1, মাইনাস 3 ইন্টু I1 কত? তারপরে I2 সঙ্গে কত থাকবে? এখানে 4 আছে আর এখানে 3 আছে, মানে হচ্ছে প্লাস 7, প্লাস 7 ইন্টু I2 সমান কত?
সমান 10, এটাই তো? দেখো বেশ, ঠিক আছে, এই দুটো ইকুয়েশন এবার সমাধান করো। সমাধান করলে কি আসে দেখো। ফার্স্টে কি আছে 9, তারপরে কি আছে 9 এর পরে হচ্ছে -3, -3, এখানে কত আছে 42, তারপর একটা কি আছে -3 আর 7, -3 7, কত 10। স্যার I1 সমান 6 অ্যাম্পিয়ার, I2 সমান 4 অ্যাম্পিয়ার। 6 and 4, I1 সমান 6 আর I2 সমান 4 এ দেখো। তাহলে সলিউশন I1 সমান মানে x সমান 6, y সমান 4, মানে I1 সমান হচ্ছে 6 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার ইউনিটটা দেবে, ঠিক আছে, অ্যাম্পিয়ার, এবং I2 হচ্ছে 4 অ্যাম্পিয়ার। বোঝা গেল? তাহলে এই ধরনের যদি আমাদের মেশ ইকুয়েশন দিয়ে সলিউশন করতে হয়, আমরা এরকম ভাবে দুটো মেশ ধরবো এবং তারপরে সেই মেশের সাপেক্ষে আমরা ইকুয়েশনস লিখবো, কারচফ ভোল্টেজ ইকুয়েশন, ভোল্টেজ ল থেকে, এবং তারপরে আমরা সেগুলোকে সমাধান করে আমরা I1 এবং I2 ভ্যালু পেয়ে যাব। বুঝতে পারলে? স্যার বলছি পরীক্ষার সময় কি তাহলে ইকুয়েশন গুলো স্যার ইয়ে করেই করতে হবে নাকি আমাদের সলভ করে, কারণ ক্যালকুলেটর তো আমার সেই এইচটি টু এমএক্সিটি না। যদি সমাধান করার ক্যালকুলেটর না থাকে তাহলে ম্যানুয়ালি করতে হবে, আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে। তো এটা হয়ে গেল একটা মেশ ইকুয়েশন বা মেশ অ্যানালিসিসের প্রবলেম, ঠিক আছে। এটা তোমরা করবে, ঠিক আছে, এই প্রবলেমটা ঘরে প্র্যাকটিস করবে। সিমিলার প্রবলেম এটা আর করলাম না। আচ্ছা, এই প্রবলেমটা কি বলেছে? এখানে একটা প্রবলেম দিয়েছে, এই প্রবলেমটাই কোশ্চেনটা বলছে যে ডিটারমাইন দ্য পাওয়ার সাপ্লাইড বাই 2 ভোল্ট সোর্স। 2 ভোল্টের যে সোর্স আছে সে কতটা পাওয়ার সাপ্লাই করছে। এখানে দেখো 2 ভোল্টের সোর্স কটা আছে, এই একটাই আছে, এটাই হলো 2 ভোল্টের একটা সোর্স আছে। এ কতটা পাওয়ার সাপ্লাই করছে সেটা ক্যালকুলেট করতে হবে। তো পাওয়ার সাপ্লাই করছে ক্যালকুলেট করতে গেলে আমাদের কি জানতে হবে বলো? পাওয়ার কত সাপ্লাই কে করবে সেটা স্যার জানার এর জন্য মধ্যে কত কারেন্ট যাচ্ছে কারেন্ট সেটা জানতে হবে। ভোল্টেজ ইনটু কারেন্ট, দ্যাট ইজ দ্য পাওয়ার, তাই তো? তার মানে আমাকে এখানে কারেন্ট কত ফ্লো হচ্ছে সেইটা আমাদেরকে জানতে হবে। কতটা কারেন্ট এখানে ফ্লো হচ্ছে বেসিক্যালি সেই কারেন্টটাকে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো এবার হচ্ছে এখানে আমরা ক্যালকুলেট করছি মানে কি, আমাদেরকে এখানে আমরা কটা লুপ, কটা মেশ দেখতে পাচ্ছি, এই এই যে আমার ডায়াগ্রামটা আছে এখানে আমরা কটা মেশ দেখতে পাচ্ছি বলো ফার্স্টে। এখানে কিন্তু মেশগুলো করে দেয়নি, নিজেদেরকে করে নিতে হবে। তো দেখো প্রথমে হচ্ছে 4 ওহম, 2 ওহম, 2 ভোল্ট আর এই 5 ভোল্ট, এরা মিলে একটা ক্লোজ পাথ তৈরি করছে। আমরা ধরে নিলাম এটা হলো আমার মেশ নাম্বার 1, আমরা এখানে কারেন্ট I1 ধরে নিলাম, ঠিক আছে। আরেকটা মেশ আমরা পাচ্ছি, সেটা কোনটা? সেটা হচ্ছে এইটা, এই যে 5 ওহম, 1 ভোল্ট, 2 ভোল্ট আর 2 ওহম, এরা মিলে এই আরেকটা আমার ক্লকওয়াইজ, আমরা কারেন্টটাকে সবসময় ক্লকওয়াইজ ধরে নেবো, হ্যাঁ, মেশের মধ্যে। তাহলে এর মধ্যে আমরা কারেন্টটা I2 ধরে নিলাম। তাহলে এই মেশেও কারেন্ট ক্লকওয়াইজ, এই মেশেও কারেন্ট হচ্ছে ক্লকওয়াইজ। তো এবার হচ্ছে আমরা ফার্স্টে এই যে মেশটা আছে 1 নাম্বার মেশ যেটাকে ধরলাম, তার মধ্যে আমরা কি লিখবো? কারচফের ভোল্টেজ ল থেকে আমরা যে ইকুয়েশন পাই সেটাকে লিখে নেব। বলো ইকুয়েশনটা তোমরাই বলো, ফার্স্টে কি লিখবো বলো? 4 ওহমের মধ্যে আমরা কারেন্ট এদিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে ধরেছি, তাহলে ড্রপটা আমার এরকম হচ্ছে। 4 ওহমের মধ্যে কত ভোল্টেজ?
4 ইন্টু কত, এর মধ্যে কারেন্ট কত যাচ্ছে, I1, তাহলে 4 I1 ইন্টু I1, 4 ইন্টু I1। আচ্ছা, প্লাস হচ্ছে, এবার বলো এই 2 ওহমের মধ্যে কত কারেন্ট যাচ্ছে, 2 ওহম রেজিস্টারের মধ্যে, এই রেজিস্টারের মধ্যে কত কারেন্ট আমরা ধরবো? I2 হ্যাঁ, উপর থেকে, উপরের দিকটা প্লাস নিচের দিকটা মাইনাস ধরছি সাপোজ এখনকার জন্য। তাহলে উপর দিক থেকে কারেন্ট কত আসছিল, I1, এই কারেন্টটা। I1 কারেন্টটা কি, বেসিক্যালি উপর থেকে নিচের দিকে নামছে, আর I2 কারেন্ট নিচ থেকে উপর দিকে উঠছে। তাহলে রেজাল্টেন্ট কারেন্ট কত, নিচের দিকে, উপর থেকে নিচের দিকে রেজাল্টেন্ট কত, I1 মাইনাস I2। বোঝা গেল? এই যে আমরা লুপ কারেন্ট এটাকে I1 ধরেছি, মানে কি, এই 4 ওহমের মধ্যে I1 এলো, তারপরে 2 ওহমের মধ্যে I1 এলো, এরকম 2 ভোল্টের মধ্যে গেল, তারপরে 5 ভোল্টের মধ্যে গেল, 1 নাম্বার মেসের জন্য। আর 2 নাম্বার মেসের জন্য আমরা ধরেছি 5 ওহমের মধ্যে 2 I2 এলো, 1 ভোল্টের মধ্যে I2 এলো, 2 ভোল্টের মধ্যে I2 এলো, আবার 2 ওহমের মধ্যে I2 গেল। তাহলে আমরা একবার ক্লকওয়াইজ যখন ধরছি I1টাকে, I1টা এই 1 নাম্বার লুপের জন্য উপর থেকে নিচের দিকে 2 ওহমের মধ্যে I1 কারেন্ট উপর থেকে নিচের দিকে নামছে, আর 2 নাম্বার যে আমার মেস আছে তার জন্য I2 কারেন্টটা নিচ থেকে উপর দিকে উঠছে। তাহলে রেজাল্টেন্ট এর মধ্যে কত, উপর থেকে নিচের দিকে I1 মাইনাস I2। তার জন্য এখানে আমরা কি লিখবো, 2 ইন্টু I1 মাইনাস I2। ঠিক আছে, 1 নাম্বার মেসের সাপেক্ষে যখন আমরা ইকুয়েশনটাকে এরকম ভাবে লিখতে পারি। আচ্ছা, তারপরে বলো এই 2 ভোল্টের আগে মাইনাস না প্লাস কি লিখবো, মাইনাস লিখবো, মাইনাস কারণ এটা আমার মাইনাস আছে, ভোল্টেজ গেন হচ্ছে। আবার এই 5 ভোল্টের আগে কি লিখবো, এটাতেও গেনই হচ্ছে, তাহলে মাইনাস ওটার আগেও মাইনাসই লিখবো। ইকুয়ালস টু কত লিখবো, ইকুয়ালস টু আমরা 0 লিখবো। ঠিক আছে, ইকুয়ালস টু আমরা 0 লিখবো। তাহলে I1 দিয়ে ইকুয়েশনটা কি পেলাম, এখানে পেলাম 6 ইন্টু I1 হয় গণিত I1 মাইনাস 2 গণিত I2। ঠিক আছে, ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হলো 7। এটা হলো আমাদের 1 নাম্বার সমীকরণ। আর 2 নাম্বার সমীকরণ আমরা কিভাবে পাবো, এই 2 নাম্বার মেশটাকে আমাকে কাজে লাগাতে হবে। 2 নাম্বার মেশে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। 2 নাম্বার মেশে আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি, ফার্স্টে আমরা শুরু করব কোথা থেকে, 5 ওহমের মধ্যে দিয়ে, এদিক থেকে প্লাস, এদিকটা মাইনাস, কারেন্ট আমার এদিক থেকে এদিকে যাচ্ছে। তাহলে ড্রপ কত হচ্ছে এখানে বলো, 5 ওহমের মধ্যে 5 ইন্টু কত, ওরা বুঝতে পারছো না, শান্তনু রজক স্যার বলো এটা কত হবে। এই 2 নাম্বার মেসে যখন আমরা লিখছি তখন 5 ইন্টু কত হবে, 5 হ্যাঁ I2 5 কত, 5 ইন্টু I2। I2, তারপরে বলো তারপরে স্যার এখান থেকে প্লাস 1 থেকে ভোল্ট, মাইনাসে আসছে। 1 ভোল্টটা কি হচ্ছে, প্লাস হবে না মাইনাস হবে বলো। এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ মাইনাস প্লাস হবে, স্যার প্লাস হবে। ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে প্লাস হবে। আচ্ছা, তারপরে বলো এই 2 ভোল্টটা কি হবে, প্লাস হবে না মাইনাস প্লাস হবে, হবে, প্লাস হবে, ড্রপ হয়েছে। 2 ভোল্টটাও প্লাস হবে কারণ এটা তো ড্রপই হচ্ছে। আচ্ছা, তারপরে বলো I2, মানে এইখানে এই 2 ওহমের মধ্যে কারেন্ট তখন আমরা কত ধরে নেব, স্যার স্যার 2 ইন্টু I2 মাইনাস I1 হবে। মাইনাস না প্লাস, স্যার মাইনাস হবে, Plus. I2 মাইনাস না আমাকে টোটালটা বলো, মানে 2 পর্যন্ত, এতদূর পর্যন্ত হয়ে গেছে, এবার এটার জন্য আমি কি লিখবো বলো, মাইনাস লিখবো, মাইনাস 2 ইন্টু I2 মাইনাস I1। কেন মাইনাস কেন লিখবো, স্যার তাহলে আমি বলবো? মাইনাস কেন লিখবো বলো। আমরা যখন, আমি এই প্লাস মাইনাস সিম্বলটা তার জন্যই দিয়েছি, যেটা আমরা প্রথম যখন লুপটা লিখেছিলাম সেটার জন্য লিখেছিলাম। ঠিক আছে, এখন যদি আমি এই লুপের জন্য, মানে যখন ধরছি 2 নাম্বার লুপের জন্য, আমরা ধরছি কারেন্ট নিচ থেকে উপরে যাচ্ছে, তাহলে এদিক থেকে প্লাস, এদিকটা মাইনাস, তাহলে রেজাল্টেন্ট কারেন্ট I2 মাইনাস I1 না, এবং সেটা নিচ থেকে উপর দিকে। যদি I2 মাইনাস I1 লিখি তাহলে আমাকে প্লাস লিখতে হবে। ঠিক আছে, কারণ আমরা নিচ থেকে উপরেই রেজাল্টেন্টটা ধরে নিচ্ছি, 2 ইন্টু I2 মাইনাস I1। আর যদি তোমরা এটাকেই মনে রাখো যে I1 মাইনাস I2 ধরবে, তখন কিন্তু তোমরা উপর থেকে নিচ দিকে কারেন্ট ধরেছো, এবং তখন উপরে প্লাস নিচে মাইনাস, কিন্তু তার আগে তখন মাইনাস চিহ্ন বসে যাবে, দরকার নেই ওটা অত মনে রাখার। তুমি আবার 2 নাম্বার লুপ যখন লিখছো, 2 নাম্বার মেশ যখন ইকুয়েশন লিখছোই, তখন তুমি ধরে নাও না নিচ থেকেই উপরে কারেন্টটা উঠছে। তাহলে নিচ থেকে উপরে কারেন্ট উঠলে রেজাল্টেন্ট কারেন্ট উপরের দিকে কত, I2 মাইনাস I1। তাহলে উপর নিচের দিকটা প্লাস, উপর দিকটা মাইনাস, রেজাল্টেন্ট কারেন্ট I2 মাইনাস I1, 2 ইন্টু I2 মাইনাস I1 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0। এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে I1 I2 দিয়ে মাইনাস 2 ইন্টু I1 প্লাস 7 ইন্টু I2। ঠিক আছে, 7 ইন্টু I2 ইকুয়ালস টু হবে মাইনাস 3। ঠিক আছে, এই দুটো ইকুয়েশন, দুটো আননোন, দুটো আননোন সমাধান করে কত আসে বলো। স্যার I1 টা বেরিয়ে যাচ্ছে 1.13 অ্যাম্পিয়ার,
I1 বেরোচ্ছে, দুটো ইকুয়েশন সমাধান করলে 1.13 অ্যাম্পিয়ার, আর I2 মাইনাস 0.11 অ্যাম্পিয়ার। মাইনাস 0.11 অ্যাম্পিয়ার। 0.11 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। ঠিকই আছে। তাহলে মাইনাস বেরোলো যে, এটার মানেটা কি হলো তাহলে? এই যে মাইনাসটা তার মানে বেরোলো এর স্যার মানে আমাদের কি? আমরা যে I2 এর কারেন্টের ডাইরেকশনটা ডাইরেকশনটা আমরা এই দিকে ধরেছি, এই আমরা ক্লকওয়াইজ ধরেছি, এটা ভুল ধরেছি। ভুল ধরেছি বলে মাইনাস এসছে, কিন্তু তাতে আমাদের কোনো অসুবিধা নেই। মাইনাস এসছে মানে অ্যাকচুয়ালি কারেন্টটা ক্লকওয়াইজ হচ্ছে না, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, বাট তাতে কোনো আমাদের প্রবলেমে কোনো মানে কিছু অসুবিধা নেই আর কি। আমরা যেটা ধরেছি আমরা সেটাই রাখবো, I2 সমান -0.11ই রাখবো আমরা। ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলো যে কোশ্চেনে কি চেয়েছিল? কোশ্চেনে চেয়েছিল পাওয়ার দুই ডিসিপেটেড। পাওয়ার কতটা সাপ্লাই করেছে, 2 ভোল্টের যে ব্যাটারি সোর্স, এই 2 ভোল্টের সোর্সটা কতটা ব্যাটারি সাপ্লাই করেছে। তা সেটা করতে গেলে আমাকে কি করতে হবে? এর মধ্যে কারেন্ট কত যাচ্ছে বলো দেখি, 2 ভোল্টের ব্যাটারির মধ্যে কারেন্ট আমরা কত ধরবো তাহলে এখন? স্যার তাহলে I1 প্লাস I2 ধরতে হবে। 0.11টা ধরবো, মাইনাসটা ধরবো না শুধু। না, তুমি আমাকে বলো কারেন্ট কত ধরবো। এর মধ্যে আমরা যদি আমি উপর দিক থেকে নিচের দিকেই ফ্লো হচ্ছে ধরে নিই, ঠিক আছে, উপর থেকে নিচের দিকে রেজাল্টেন্ট কারেন্ট ফ্লো হচ্ছে আমরা যদি ধরে নিই, তাহলে এর মধ্যে স্যার রেজাল্টেন্ট I1 কারেন্ট প্লাস কত? I2 ধরবো। স্যার I1 plus I2 I1 প্লাস I2। প্লাস I2 কেন ধরবো আমরা? I1 আমরা মাইনাস কারেন্টের ডাইরেকশনটা অ্যান্টি ক্লকওয়াইজই রাখি না, আমরা তো স্যার অ্যান্টি ক্লকওয়াইজই ধরেছি, তাই না? তাহলে স্যার 1.13 মাইনাস অফ মাইনাস ওইটা হয়ে যাবে, দিয়ে তো প্লাস minus স্যার আমরা minus কারেন্ট দেখো, এটা ধরতে ব্যাপারটা পারি হচ্ছে I2 এখানে মাইনাস I1। আমি দেখাচ্ছি, আমি কারেন্টের ডাইরেকশন এটা আমরা I1 ধরেছিলাম, আর এটাকে আমরা I2 ধরেছিলাম। ঠিক আছে, এটাকে আমরা I2 ধরেছিলাম। এবার হচ্ছে আমরা I1 উপর থেকে নিচের দিকে আসছে, আমরা ওই মাঝের অংশটুকু আঁকছি খালি। ঠিক আছে, মাঝের অংশটুকু খালি আমি এখানে আঁকছি। আমরা I1 কারেন্টটা পাচ্ছি, উপর থেকে নিচের দিকে আসছে কত, সেটা কিছু একটা আসছে I1, এদিক থেকে এদিকে আসছে, তাই তো I1। কিন্তু স্যার আর আপনি বললেন যে অ্যান্টি ক্লকওয়াইজ মানে মাইনাস চিহ্নটা আসছে মানে এই ডাইরেকশনে হবে না, ওটা অ্যান্টি ক্লকওয়াইজ না অটোমেটিক্যালি না, হয়ে যাবে। আমি যেটা মানে সেটা আমি তোমাদেরকে ফিজিক্যালি ব্যাপারটা বললাম কি হচ্ছে, কিন্তু যদি আমি এটাই রাখি তাতেও কোনো অসুবিধা নেই না। আমার অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট মানে I2 কারেন্টটা বেসিক্যালি নিচ থেকে উপরের দিকে উঠছে, তাহলে রেজাল্টেন্ট কারেন্ট এর মধ্যে কত যাচ্ছে বলো? 2 ভোল্টের মধ্যে রেজাল্টেন্ট কারেন্ট আমার I1 মাইনাস I2 যাচ্ছে, হ্যাঁ 2 ইন্টু I1 মাইনাস I2। এটাই আসছে। এবার I1 এর ভ্যালু কত এসছে? 1.13 এসছে, তাই তো। I1 এর ভ্যালু কত এসছে? 1.13 অ্যাম্পিয়ার এসছে, সেটা আমরা বসিয়ে দিলাম। প্লাস 0.11 আচ্ছা, মাইনাস কত বসাবো? মাইনাস I2 মাইনাস অফ মাইনাস অফ 0.11। 0.11, তাই তো। তার মানে কি হলো? তার মানে আলটিমেটলি 1.13 প্লাস 0.11ই হয়ে গেল। ঠিক আছে, 1.13 প্লাস 0.11, এইটা হয়ে গেল আমাদের কারেন্ট হুইচ ইজ ফ্লোয়িং থ্রু দিস 2 ভোল্ট ব্যাটারি সোর্স। ঠিক আছে, তার মানে এটা হলো আমাদের রেজাল্টেন্ট কারেন্টটা হুইচ ইজ পাসিং থ্রু কত? পাসিং থ্রু দিস 2 ভোল্ট সোর্স। তাহলে এটা কত অ্যাম্পিয়ার আসে? এটা হচ্ছে আমাদের 1.24 অ্যাম্পিয়ার নাকি? 1.24 অ্যাম্পিয়ার। তাহলে বলো এবার কতটা পাওয়ার সাপ্লাই করেছে? এর মধ্যে কারেন্ট into যাচ্ছে I করে দেবো। 1.24, তাহলে পাওয়ার ইজ ইকাল টু পি ইজ ইকাল টু আমরা জানি হচ্ছে ভি ইন্টু আই। ভি ইন্টু আই, তাহলে রেজাল্টেন্ট কারেন্টটা আমার I1 মাইনাস I2 মানে, আর ভিটা কত? 2 ভোল্ট, 2 গণিত 1.24, এটা হয়ে গেল আমাদের হুইচ ইজ দ্য পাওয়ার সাপ্লাইড বাই দিস 2 ভোল্ট ব্যাটারি সোর্স। এবং ইউনিট কি হবে? ওয়াট। ইউনিটটা কিন্তু খুব ভাইটাল, ইউনিটটা দিতে হবে ওয়াট। এটা হবে আমাদের তাহলে 2.48 ওয়াট। ঠিক আছে, 2.48 ওয়াট, এটা হচ্ছে পাওয়ার স্যার? সাপ্লাই করেছে 2 ভোল্টের ব্যাটারিটা। হ্যাঁ বলো। স্যার এবার আমরা স্যার ওইটা I1 মাইনাস I2 করলাম, তখন 2.48 এলো, বাট I2 মাইনাস I1 করলে মাইনাস 2.48 আসছে। এবার একটা প্লাস হচ্ছে একটা মাইনাস হচ্ছে, আমরা কিভাবে বুঝবো যে কোনটা পাওয়ার অ্যাবজর্ব করছে কোনটা ডিসিপেট করছে? দেখো, এটা যখন একটা ব্যাটারি বলছে, ব্যাটারি তো পাওয়ার অ্যাবজর্ব করবে না, না, ব্যাটারি তো পাওয়ার সাপ্লাই করবে, তো কোশ্চেনে বলেও দিয়েছে। কিন্তু স্যার আমরা ওটা কিভাবে বুঝবো? এটা আমরা I1 মাইনাস I2 করলাম, কিন্তু আমি এটাও তো করলাম I2 মাইনাস I1 করলাম, ভ্যালু একই আসছে বা নেগেটিভ সাইন আসছে। I2টা ছোট, না, তার জন্য এটা আগে ধরা যাবে না। না না, I2 মাইনাস I1 যদি করো তুমি, তাহলে তোমার এটা কারেন্টটা নেগেটিভ আসবে না, কারেন্ট তো নেগেটিভ আসবে। আর ব্যাটারির মধ্যে কারেন্ট, ব্যাটারি যেটা পাওয়ার সাপ্লাই করে, ব্যাটারি যে পাওয়ারটা সাপ্লাই করে সেটা তো প্লাস টার্মিনাল থেকে বেরিয়ে আসে না, ব্যাটারি হলে প্লাস টার্মিনাল থেকে কারেন্ট বেরিয়ে আসা উচিত,
কারেন্ট যখন সাপ্লাই করছে আমি হিসাব করছি, তো ব্যাটারির কোন প্রান্ত থেকে কারেন্টটা বেরোবে? প্লাস টার্মিনাল থেকে বেরোবে। তো প্লাস টার্মিনাল থেকে তখনই বেরোবে যখন তুমি I1 মাইনাস I2 করবে। কিন্তু I2 মাইনাস I1 করলে কি বোঝাতে চাইছো? যেটা কারেন্টটা ঢুকছে ব্যাটারির মধ্যে, তাই না? তখন তার জন্য মাইনাস আসতো, কিন্তু মানে পাওয়ার সাপ্লাই করতো তখন ওটা মাইনাস চলে আসতো। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাটারি কি করে? ব্যাটারি হচ্ছে পাওয়ার সাপ্লাই করে এবং কারেন্ট তার পজিটিভ টার্মিনাল থেকে বেরিয়ে আসবে। তার মানে পজিটিভ টার্মিনাল থেকে বেরিয়ে আসা কতটা সেটা যদি আমাকে বার করতে হয় তাহলে I1 মাইনাস I2 ই করতে হবে, স্যার কারণ ব্যাটারির I1 মধ্যে পাওয়ার ঢুকছে স্যার, এটাও তো পসিবল আছে, কেননা স্যার আমরা যে চার্জ দিচ্ছি এগুলো তো স্যার ব্যাটারির মধ্যে তো আমরা ভেতরে মানে পাওয়ারটা দিচ্ছি, তো না ব্যাটারি না যে পাওয়ার এখানে, দিচ্ছে এক কথা বলতে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু এখানে কোশ্চেনে কি বলেছে? পাওয়ার সাপ্লাই করেছে কত সেটাই বোঝাতে চেয়েছে। আর এখানে আমরা ব্যাটারি যখন ধরবো সাপ্লাইটাই ক্যালকুলেট করবো না। সাপ্লাই ক্যালকুলেট যদি আমাকে করতেই বলে, কোশ্চেনে তো তাই বলে দিয়েছে সাপ্লাই করছে কত সেটাই ক্যালকুলেট করো। তো সাপ্লাই করেছে ক্যালকুলেট করতে গেলে আমাকে নিশ্চয়ই মানে প্লাস থেকে বেরিয়ে আসছে এটাই ধরতে হবে, ঠিক আছে? স্যার বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে স্যার, ওকে স্যার। ডিসপিউট। তাহলে তো বুঝতে পারলে তোমরা। এবার হচ্ছে তিনটে দিয়ে থাকলে কি রকম ভাবে করবে? তিনটে যদি থাকে সেক্ষেত্রে কিভাবে করা যাবে? তিনটে মেশ যদি থাকে, দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো করলাম সেগুলোতে মাত্র দুটো করে লুপ ছিল, ঠিক আছে, দুটো করে লুপ ছিল। কিন্তু এখানে ধরো এরকম একটা প্রবলেম আছে, লুপগুলো আমি এখানে এরা কোশ্চেনে বলে দিয়েছে, এরকম বলে দেওয়া থাকবে না কিন্তু, ঠিক আছে, কোশ্চেনে বলে দেওয়া থাকবে না, এরকম মেশগুলো দেখিয়ে দেওয়া থাকবে না। যদি না থাকতো তখন এগুলো আমাদেরকে ড্র করে নিতে হতো। যাই হোক এখানে ড্র করা আছে। এখানে I1 I2 I3 কিভাবে ক্যালকুলেট করবে? তিনটে যে মেশ আছে, তিনটে স্যার মেশের কারেন্ট। কোশ্চেনে স্যার বলেই দেবে যে মেশ দিয়ে করতে হবে? না সেটা হয়তো বলবে না, নাও তাহলে তো বলতে স্যার পারে। এটা আমরা নোডাল অ্যানালাইসিস করে সহ্য করতে পারি। হ্যাঁ নোড অ্যানালিসিস করেও করতে পারি, মেশ করেও করতে পারি, ঠিক আছে। তবে কোশ্চেনে বলতেও পারে, বলা যায় না, হয়তো বললো যে মেশ অ্যানালিসিস দিয়েই করো, ঠিক আছে, যেহেতু সিলেবাসে আছে বলতেই পারে যে এরকম করো, কিন্তু জেনারেলি বলে না, ঠিক আছে। তো এখানে দেখো এখানে আমার তিনটে মেশ আছে, তিনটে মেশের মধ্যে আমরা তাহলে কি করব? ফার্স্টে কোন মেশটাকে ধরবো? ফার্স্টে আমরা 1 নাম্বার যেটা এইটাকে ধরেছি 1 নাম্বার মেশ, তাহলে এই মেশের সাপেক্ষে আমরা যদি কেভিএল লিখি কি লিখতে পারি বলো? 1 নাম্বার মেশের সাপেক্ষে আমরা কি লিখতে পারি? ফার্স্টে আমরা ধরো এখান থেকে শুরু করলাম, এখান থেকেই শুরু করি। ফার্স্টে কি লিখবো? কারেন্ট কত? এই 1 ওহমের মধ্যে কারেন্ট কত? যদি আমরা প্লাস থেকে মাইনাস উপর থেকে নিচে ধরি তাহলে 1 into I1 1 into I1 minus I2. দেখো এই I2 কারেন্টটাও তো এই লুপের মধ্যে আছে না, এও তো উপর Yes, দিকে yes, উঠছে, yes, মানে yes. এটাও তো একটা লুপ, তার মানে এটাও তো এর মধ্যেই যাচ্ছে, নিচ থেকে উপর দিকে উঠছে, তাই না I2 কারেন্টটা? তাহলে এর মধ্যে I1টা আমরা ধরেছি উপর থেকে নিচে নামছে, বাট I2 কারেন্টটা নিচ থেকে উপরে উঠছে, তাহলে এর মধ্যে রেজাল্টেন্ট কত উপর থেকে নিচে ধরলে বলো? 1 1 into into I1 minus I2 1 into I1 minus I2, 1 into I1 minus I2। তারপরে বলো, তারপরে হচ্ছে আমাদের চলে এলো 6 ভোল্টের যে ব্যাটারিটা আছে, তারপরে তো এটাই আসে না, এই লুপটা আমরা মানে এই মেশটা আমরা দেখছি। তাহলে এই 6 ভোল্টের যে ব্যাটারি এটা কি লিখবো? প্লাস না মাইনাস? Plus প্লাস 6. লিখবো কারণ ড্রপ হচ্ছে, +6, ঠিক আছে, প্লাস হচ্ছে কত? 6। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের কোনটা 2 ওহমের যে আমাদের রেজিস্টারটা আছে সেখানে আমরা কত পাচ্ছি? I1 minus I3 into 2। এটা কি লিখবো? প্লাস না মাইনাস? ওইটা স্যার প্লাসই লিখবো। প্লাস লিখছি, 2 ইন্টু I1 মাইনাস I1 উপর থেকে নিচে নামছে আর I3 নিচ থেকে উপরে উঠছে, তার মানে রেজাল্টেন্ট কত? I1 মাইনাস I3, এই কারেন্টটা, ঠিক আছে। এই কারণে আমরা লিখলাম 2 ইন্টু I1 মাইনাস I3। আচ্ছা তারপরে কি 7 ভোল্ট আছে, 7 ভোল্টের জন্য কি লিখবো? প্লাস না মাইনাস? Minus 7 volt. -7 ভোল্ট ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এবার আমরা কি লিখতে পারি? এবারে আমরা লিখতে পারি এটাকে সাজিয়ে, I1 কটা আছে? এখানে I1 আছে, এখানে I1 আছে, 3 ইন্টু I1, 3 ইন্টু I1। I2 কটা আছে? এখানে একটা I2 আছে, মাইনাস I2,
i3 কটা আছে, এখানে একটা i3 আছে, -2 ইন্টু i3 সমান কত, এদিকে হয়ে যাচ্ছে -7 আর এখানে আছে +6 মানে ইকুয়াল টু -1 ওয়ান স্যার। ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে। এটা হয়ে গেল আমাদের 1 নম্বর সমীকরণ। এটা 1 নম্বর সমীকরণে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর যে লুপ, 2 নম্বর যে মেশ, সেখানে আমরা যদি এবার অ্যাপ্লাই করি কি লিখতে পারি বলো? 2 নম্বর আমরা লুপে যদি অ্যাপ্লাই করি কেভিএল, বলো এখানে কি লিখতে পারি এটুকুর মধ্যে? ফার্স্টে 2 ইন্টু কত, 2 এর into মধ্যে আর I2 i2 ছাড়া আর তো কিছু নেই এখানে, সাইডে কিছু নেই, 2 ইন্টু i2 ই লিখবো। আচ্ছা তারপরে কি লিখবো বলো? এই 3 ওহমের জন্য আমরা কি লিখতে পারি? plus 3 into I2 minus I3 3 ইন্টু i2 মাইনাস i3, i2টা আমার ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে i2টা, আর i3টা আমার কোন দিকে যাচ্ছে? i3টা আমার বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, কারণ এই লুপের আমরা এরকম ধরেছি না, তার জন্য এটা এদিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে, আর i2টা আমরা ধরেছি ক্লকওয়াইজ, মানে হচ্ছে এটা এটা হচ্ছে ফ্রম রাইট টু লেফট, তার মানে রেজাল্টেন্ট ফ্রম রাইট টু লেফট কত হবে? এটা হবে 3 ইন্টু i2 মাইনাস i3, ঠিক আছে, i2 মাইনাস i3, এই কারণেই হচ্ছে এটা। আচ্ছা তারপরে কি লিখবো বলো? plus 1 into I2 minus I1 +1 ইন্টু, হ্যাঁ এই 1 ওহমের যে রেজিস্টারটা এবার আমরা ধরছি নিচ থেকে উপরে উঠছে, তার মানে নিচ থেকে কত যাচ্ছে? i2 যাচ্ছে, আর ওই দিকে কত ছিল? উপর থেকে নিচে আসা i1 ছিল, তার মানে রেজাল্টেন্ট নিচ থেকে উপরে কত উঠছে? i2 মাইনাস i1। এবার আমরা 1 ইন্টু i2 মাইনাস i1 এই কারণে লিখবো, ঠিক আছে। ইকুয়ালস টু কত লিখবো? ইকুয়ালস টু 0। দেখো এখানে আর কোনো ভোল্টেজ সোর্স তো কিছু নেই, তার জন্য ইকুয়ালস টু 0 লিখে দিলাম। বুঝতে পারছো সবাই লুপ ইকুয়েশনটা? সৈকত মন্ডল, সৈকত মন্ডল, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ তুমি বুঝতে পারছো? হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা তুমি আমাকে 3 নাম্বার লুপ ইকুয়েশনটা একটু বলো। 3 নাম্বার যে লুপ আমরা এটা, সরি মেশ ইকুয়েশন, 3 নাম্বার যে মেশ এইটা, এটাতে আমরা কি লিখতে পারি বলো? স্টার্ট করো এখান থেকে। 1 ওহমের জন্য কি লিখতে পারি? এর মধ্যে কারেন্ট কত আসছে বলো? 1 ওহমের মধ্যে কারেন্ট কত আসছে? আমরা কত ধরেছি? এই কারেন্টটা কত? I3. স্যার মাইকটা অফ ছিল স্যার। আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো। I3 into 1 1 ইন্টু i3, 1 ইন্টু i3, বেশ। তারপরে বলো, তারপরে কি লিখবো? তারপরে স্যার 2 ওহমের মধ্যে দিয়ে যাবে 2 into I3। i3, হ্যাঁ স্যার I3 তো যাবে স্যার I3 minus I1 স্যার। এই যে i1টাও তো লুপে আসছে না, এটাও তো এইখান দিয়ে পুরোটাই যাচ্ছে, ও হ্যাঁ i1টাও তো আসছে না, তাহলে কি হবে? 2 ইন্টু কত? 2 into I3 minus I1। i3 মাইনাস i1। আচ্ছা তারপরে বলো। তারপরে হচ্ছে মাইনাস হ্যাঁ 6। -6, তারপরে বলো। তারপরে হবে তারপর 3 ওহমের মধ্যে দিয়ে যাবে তারপরে, হ্যাঁ কত যাবে সেটা? মানে ওটা হবে স্যার 3 ফার্স্টে সাইনটা বলো, সাইন বলো ফার্স্টে। স্যার প্লাস I3। হ্যাঁ প্লাস i3, ধরো প্লাস, হ্যাঁ প্লাস, মানে 3, মানে প্লাস তো হলো, তারপরে 3 তো গুণ হবে নাকি? 3 স্যার হ্যাঁ, 3 into I3 minus I2। হ্যাঁ ঠিক আছে, i3 মাইনাস i2, এবার ঠিক আছে, এটা ইকুয়াল টু হয়ে যাবে 0, ঠিক আছে। তাহলে 2 নম্বর ইকুয়েশনটাকে যদি তুমি সাজিয়ে নাও তাহলে একটা ইকুয়েশন পাবে, ঠিক আছে। এটা আর আমি করলাম না, দেখো এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশনটা, আচ্ছা আমি এবার করে নিই এটাকে, 2 নম্বর ইকুয়েশনটাকে যা সাজিয়ে নিই, এটা এরকম আছে তো, এটা আমরা কপি করি, এটাকে যদি আমরা সাজিয়ে দিই, আমরা 2 নাম্বার থেকে পেয়েছি, ঠিক আছে। এটাকে আমরা জাস্ট i1 i2 i3 ফর্মে সাজিয়ে নেবো। i1 এর সঙ্গে কে আছে? -1 ইন্টু i1, আর তো কেউ নেই, খালি -i1ই আছে। আচ্ছা i2 এর সঙ্গে কে কে আছে? i2 এর সঙ্গে এখানে 1 আছে, এখানে 3 আছে, আর এখানে 2 আছে, 3 2 5 আর 1 6, প্লাস হচ্ছে 6i2, তার মানে 6 ইন্টু i2। আর i3 এর সঙ্গে কে আছে? এখানে i3 এর সঙ্গে -3 ইন্টু i3 আছে, -3 ইন্টু i3, ব্যাস
এই ইকুয়ালস টু কত আছে, এটা ইকুয়ালস টু আমার 0 আছে। স্যার equals to- মাইনাসটা কমন নিয়ে ওপাশে পাঠিয়ে দিলে একই ব্যাপার সেটাও হবে। হতে পারে, কিন্তু তাতে কোনো লাভ নেই, ঠিক আছে? আমরা তো ক্যালকুলেটরে সমাধান করব, ঠিক আছে? তো মাইনাস কোএফিসিয়েন্ট বসানোই যায়। এটা ধরো আমাদের 2 নাম্বার ইকুয়েশনে, যেটা আমরা 2 নাম্বার লুপ মানে মেশ থেকে পেয়েছি, তো তার মানে এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ ধরলাম। আর 3 নাম্বার মেশ থেকে প্রাপ্ত যে সমীকরণ, সেটাকে আমরা এভাবে লিখতে পারি। এটা আমাদের আছে, এটা আমরা পেয়েছি। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, I1 এর সঙ্গে কে আছে এখানে, -2 ইন্টু I1, -2 ইন্টু I1। I2 এর সঙ্গে কে আছে, I2 এর সঙ্গে কে আছে এখানে, -3 ইন্টু I2, -3 ইন্টু I2। আর I3 এর সঙ্গে কে আছে এখানে, 1 আর এখানে 2, মানে হচ্ছে 3, 3 আর 3 6, প্লাস হচ্ছে 6 ইন্টু I3, ঠিক আছে? 6 ইন্টু I3 ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু হয়ে যাবে এই 6টা ডান দিকে চলে আসবে। এটা হয়ে গেল 3 নাম্বার সমীকরণ। আর 1 নাম্বারটা অলরেডি আমরা লিখেই রেখেছিলাম। 1 নাম্বারটা কত আছে, একবার এখানে কপি করে নেব। এটা আমাদের 1 নাম্বার সমীকরণ ছিল। ঠিক আছে, তাহলে আমাদের 3টে সমীকরণ, 3টে আননোন। এখান থেকে I1, I2 এবং I3 এর ভ্যালুটা আমরা হিসাব করে ফেলতে পারবো। স্যার I1 মানে স্যার I1 ইকুয়াল টু 1.5 অ্যাম্পিয়ার, I1 আসছে 1.5 অ্যাম্পিয়ার, I2 ইকুয়াল টু 1.33 অ্যাম্পিয়ার। I2 হ্যাঁ স্যার I2 সমান 1.33 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তারপরে I3 সমান 2.17 অ্যাম্পিয়ার। I3 সমান হচ্ছে 2.17 অ্যাম্পিয়ার, ঠিক আছে? 2.17 অ্যাম্পিয়ার। এরকম করে আমরা 3টে সমীকরণ থেকে I1, I2 এবং I3 ভ্যালু হিসাব করে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে এই ধরনের যে মেশ ইকুয়েশন কিভাবে সমাধান করতে হয়, ঠিক আছে? তো এই মেশ ইকুয়েশন সমাধানের মাধ্যমে তোমরা পেয়ে যাবে, সমাধান করে তোমরা ক্যালকুলেট করে ফেলতে পারবে যে কোনো মেশের কত কারেন্ট আছে। তো দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো মেশ ইকুয়েশন সমাধান দেখলাম, এগুলো সবই কি ধরনের সোর্স আছে এখানে, এগুলো সবই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে আছে। এটাও ইন্ডিপেন্ডেন্ট, এগুলোও ইন্ডিপেন্ডেন্ট ছিল, আবার এখানেও আমার ইন্ডিপেন্ডেন্ট আছে। হুম, এবার হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট সবসময় থাকবে তার কোনো মানে নেই। এখানে তো ডিপেন্ডেন্ট সোর্সও থাকতে পারে, ভোল্টেজ সোর্সও থাকতে পারে, কারেন্ট সোর্সও থাকতে পারে, সব রকম নিয়েই করতে হবে। তো আমরা একটা প্রবলেম এখানে দেখে নেব, যেখানে কি আছে, যেখানে আছে আমাদের ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ঠিক আছে? ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে, সেই রকম যদি কিছু থাকে, তো সেক্ষেত্রে আমরা এই ধরনের প্রবলেম সমাধান কি করে করব। এই যে প্রবলেমটা এখানে দিয়েছে, এখানে ধরো বললো যে I1 কারেন্টটি কত ক্যালকুলেট করো, প্রবলেম এটাই, ফাইন্ড দ্য কারেন্ট I1। এটা করতে গেলে আমরা কি করতে পারি, আমরা অলরেডি এ ধরনের সমাধান করেছি, কিন্তু নোড অ্যানালিসিস দিয়ে আমরা করতে পারি, কিন্তু এখানে বেটার হবে আমরা যদি মেশ অ্যানালিসিস দিয়ে করি, ঠিক আছে? মেশ অ্যানালিসিস দিয়ে আমরা এটাকে কিভাবে সমাধান করতে পারবো। এখানে আমাদের মেশ কটা আছে বলো, কটা মেশ আছে? স্যার দুটো। দুটো। এই একটা মেশ, এখানে আমরা কারেন্ট কত ধরবো, এখানে আমরা সাপোজ I1 কারেন্ট ধরে নেব। ও এখানে I1 বলে দিয়েছে না এটাকে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে I1 ধরবো, I2 ধরে নেবো। এটাকে আমরা সাপোজ I2 ধরে নেব, আর ওইটা আমাদের I1 ধরে নেব। এটাকে আমরা I2 ধরলাম, আর এটাকে সাপোজ আমরা, আচ্ছা একটা জিনিস আমাকে বলো তো, এটাকে আমরা অন্য কিছু ধরতে পারি, I3ও ধরতে পারি, কিন্তু সেটা ধরার দরকার আছে কি? আমার যদি এখানে I2 কারেন্ট ফ্লো, I1 কারেন্ট ফ্লো হয়, তার মানে টোটাল পাঁচটাতেই তো I1ই ফ্লো হচ্ছে, মানে এখানেও I1, এখানেও I1, এখানেও I1, তবেই তো আমার এখানে I1 লিখতে পারছে এটা। তার মানে আমার আলাদা করে আর কারেন্ট লেখার কিছু দরকার নেই, এটাকে আমরা I1ই লিখবো, ঠিক আছে? বোঝা গেল? মানে এই লুপ কারেন্টটাকে আমরা I1 ধরে নেব। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে আমরা এটাকে যখন I1 বলছে, তার মানে কি এই 3 ভোল্টের মধ্যেও I1 এসেছে, আবার এই 2 ওহমের মধ্যে দিয়েও I1 এসছে। সুতরাং আমরা এই লুপ কারেন্টটাকে যদি I1 ধরি, কোনো ভুল কিছু হবে না। তাহলে আমরা এক্ষেত্রে দুটো লুপ ধরলাম, একটা লুপ এইটা, এটাতে আমরা I2 কারেন্ট ধরলাম, আর এই একটা লুপ, এখানে আমরা I1 কারেন্ট ধরলাম, ঠিক আছে? এবার হচ্ছে আমরা 1 নাম্বার যে লুপ আমাদের আছে,
হ্যাঁ, এই 1 নাম্বার লুপের ক্ষেত্রে আমরা লিখবো কি লিখবো, কারচপের ভোল্টেজ ইকুয়েশন লিখবো। 1 নাম্বার লুপের ক্ষেত্রে কারচপের ভোল্টেজ ইকুয়েশন লিখে আমরা কি পাবো বলো, ফার্স্টে বলো কি পাবো। এই যে 4 × I1 এটা কি লিখবো, মাইনাস না প্লাস? আমরা যদি এদিক থেকে শুরু করি আমাদের -4 × I1 -4 × I1, কারণ হচ্ছে দেখো এটা মাইনাস চিহ্নটা এইদিকে আছে, মানে ভোল্টেজ গেইন হচ্ছে, তাহলে -4 × I1 লিখবো আমরা এটাকে। আচ্ছা, তারপরে আমরা কি লিখবো, প্লাস কত, প্লাস +4 × I2 - I1 4 × I2 - I1, কারণ I2 উপর থেকে নিচে নামছে আর I1 নিচ থেকে উপরে উঠছে, সুতরাং রেজাল্টেন্ট যেটা হচ্ছে উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচে রেজাল্টেন্ট কত, I2 - I1, তার জন্য এটাকে আমরা লিখবো 4 × I2 - I1 লিখলাম। নেক্সট কি লিখবো, 4 × I2 প্লাস 4 × I2, কারণ এটা খালি এইটুকুর জন্য, +4 × I2, হ্যাঁ, +4 × I2, এটা হচ্ছে এদিকে প্লাস এদিকে মাইনাস, মানে ভোল্টেজ এখানে ড্রপ হচ্ছে, তার জন্য 4 × I2। আচ্ছা, এবার এই 5 ভোল্টের ব্যাটারি এর জন্য কি লিখবো, -5 = 0 -5 = 0। তাহলে এটাকে আমরা সাজিয়ে নেব, সাজিয়ে নিয়ে কি লিখতে পারি, দেখো এখানে 4I1 আছে, -4 হ্যাঁ মানে 4I1 এখানে আছে মাইনাস, আর এখানে -4I1, তার মানে হচ্ছে -8I1 হয়ে যাচ্ছে এটা, -8 × I1 প্লাস কত, এখানে 4 8 আছে, × এখানে 4 I2 আছে, 8 × I2, 8 × I2 সমান হয়ে যাচ্ছে 5, সমান হয়ে যাচ্ছে 5। এটা হলো আমাদের 1 নাম্বার সমীকরণ। দেখো, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স কিছু পার্থক্য আছে কি, মানে পার্থক্য সেরকম কিছু নেই, মানে খালি আমরা নর্মাল 4I1 ধরে করব। এখানে কিছু ভোল্টেজ যদি 4 ভোল্ট বলা থাকতো 4 ভোল্ট 4 লিখতাম, এখানে 4 × I1 লেখা আছে তো 4 × I1ই আমরা লিখেছি, ব্যাস এইটুকুই, আর তো কিছু নয়। আর হচ্ছে 2 নম্বর যে লুপ, 2 নম্বর যে মেশ, সেখানে আমরা যদি KVL অ্যাপ্লাই করি, আমরা ধরো এখান থেকে স্টার্টটা করলাম, এই 2 ওহমের এখান থেকে স্টার্ট করলাম, তাহলে ফার্স্টে 2 × কত লিখবো, 2 × কত লিখবো বলো, 2 × +2 × I1 +2 × I1, তারপরে প্লাস +3 3 ভোল্ট হ্যাঁ 3 3, কারণ এটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, মানে +3। আচ্ছা, তারপরে কি লিখবো, +4 × I1 - I2 4 × I1 - I2, কারণ I1 নিচ থেকে উপরে উঠছে, আর আমরা ড্রপটা এখন এদিক থেকে এদিকে প্লাস আর এদিকে মাইনাস ভেবে নিচ্ছি, তাহলে +4 × I1 - I2, ঠিক তাই, I1 - I2, এইটা ইজিক্যাল টু কত লিখবো, ইজিক্যাল টু 0 লিখবো, ইকুয়াল টু 0, আর তো কিছু নেই। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখলে কি পাই, স্যার হ্যাঁ বলো। স্যার বলছে আমি যদি এরকম ভাব করি 2 × I1 + 3 × I1 - I2 + 4 = যদি 0 করি স্যার, বুঝলাম না, আরেকবার বলো, মানে এইটা তো 4টাকে বুঝলাম। এদিকে লিখিস আর ওইদিকে লিখিস একই ব্যাপার হ্যাঁ, সেটা একই ব্যাপার, মানে সেই ইকুয়েশন করলে তো এটা একই ব্যাপার হয়ে যাবে না। ঠিক আছে স্যার। 6 × I1 -4 × I2 ইকুয়ালস টু কত হয়ে যাবে, ইকুয়ালস টু হয়ে যাবে -3, ঠিক আছে, ইকুয়ালস টু হয়ে যাবে -3। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। তাহলে বুঝতে স্যার? পারছো এখানে, হ্যাঁ, স্যার ওই লুপের ভিতরে যেটা লিখেছেন 4 ওহমের পরে এটা কি I3? 4 ওহমের পরে এইটা না, এটা I1ই ধরেছি আমরা, I1ই ধরেছি, কারণ ঠিক আছে, দেখো এটা ঠিক আছে। এটা I1 আছে আর এটাও I1ই ধরে নি, তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তো আমরা I1 ধরেছি। এবার এই দুটো ইকুয়েশন, দুটো আননোন, সমাধান করো, একটা -8 আর একটা +8, আর এখানে কত আছে, ইকুয়ালস টু হচ্ছে 5, আর এদিকে আছে 6 - 4 - 3, 6 - 4 - 3, স্যার -0.25 অ্যাম্পিয়ার একটা, আচ্ছা, -0.25 আর একটা হচ্ছে 0.375। 0.375। I1 সমান হচ্ছে -0.25 25 অ্যাম্পস, একটা হচ্ছে আমাদের I2 হচ্ছে কত, 0.375 অ্যাম্পস, ঠিক আছে। তো এখানে কোশ্চেনে চেয়েছিল এটা কি, কোশ্চেনে চেয়েছিল I1 বার করতে চেয়েছিল, তো I1 এর ভ্যালুটা লিখে দেবে, I1 এর ভ্যালু তো পাওয়া গেল -0.25 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো এইভাবে যদি আমাদের
ইন্ডিপেন্ডেন্ট না সরি ডিপেন্ডেন্ট স্যার ওখানে ভোল্টেজ সোর্স লিখতে থাকে। হবে কি পরীক্ষার সময় কি লিখতে হবে যে কোন দিকে ধরছি বা কিছু কোন না direction এ দেখো ধরছি এখানে এইসব? এখানে হ্যাঁ, এটা ধরতে হবে, কিন্তু কোশ্চেন এখানে বলে দিয়েছিল এটাই I1, যদি কোশ্চেনে বলে দেয় তুমি আর লিখবে কেন? এরকম যদি স্যার কোশ্চেনে যদি ছবি না এঁকে বলা বলে দেয়, থাকে তাহলে? তাহলে বলবে যে অ্যাজিউমিং কারণ ক্লকওয়াইজ তাহলে ডাইরেকশন স্যার অফ ও মেশ আলাদা কারেন্ট। আলাদা জনের আলাদা আলাদা তো উত্তর হতে পারে, একজনের প্লাস আসতে পারে একজনের মাইনাস আসতে পারে, কারণ ডিরেকশন যদি আলাদা ধরে। ডিরেকশন হ্যাঁ তা আসতে পারে, কিন্তু তোমরা মানে বলে দিও তাহলে। তবে আমি বলবো যে সবসময় ক্লকওয়াইজই ধরবে লুপ কারেন্ট, ঠিক আছে, বা মেশ কারেন্ট সবসময় ক্লকওয়াইজই ধরবে। আচ্ছা, আরেকটা কনসেপ্ট আমি এখানে বলে দিই, যে সুপার মেশ, ঠিক আছে, এই মেশ অ্যানালিসিসের সময় সুপার মেশ বলে একটা কনসেপ্ট আসবে। যেরকম আমাদের ওখানে কি এসেছিল, ওই নোড অ্যানালিসিসের সময় সুপার সুপার নোড, নোড। সুপার নোড বলে একটা কথা এসেছিল। সুপার নোড কাকে বলে? যে দুটো নোড তাদের মধ্যে যদি একটা ভোল্টেজ সোর্স থাকে তাদেরকে আমরা বলবো যে সুপার নোড। ঠিক সেরকম ভাবে দুটো মেশের মধ্যে যদি এরকম একটা কারেন্ট সোর্স থাকে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে সুপার মেশ, ঠিক আছে, সুপার মেশ। যেমন এখানে দুটো মেশ আছে, এই 1 নাম্বার মেশ, এখানে আমরা I1 কারেন্ট ধরেছি। 3 নাম্বার মেশ, এখানে আমরা I3 কারেন্ট ধরেছি, এবং তাদের মধ্যে দেখো একটা কমন একটা কারেন্ট, একটা আমাদের সোর্স আছে 7 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে একটা কমন কারেন্ট সোর্স। এটা কার কার মধ্যে অবস্থিত? এই 1 নাম্বার মেশ এবং 3 নাম্বার মেশের মধ্যে। তাহলে এই 1 আর 3 মিলে এরা একটা কি ফর্ম করেছে? এরা একটা সুপার মেশ ফর্ম করছে, ঠিক আছে। এবার এই সুপার মেশ যারা ফর্ম করছে তাদের ক্ষেত্রে আমরা একটা অ্যাডিশনাল ইকুয়েশন পেয়ে যাব। সেই ইকুয়েশনটা কি বলতে পারো? দেখো এখানে এই যে 7 অ্যাম্পিয়ার কারেন্ট, এই ছবিতে দেখো। আচ্ছা, এটা আমি পুরোটা ক্যালকুলেট করবো না, আমি খালি একটা জিনিস বলে দিই সুপার মেশের কনসেপ্টটা বলার জন্য খালি। দেখো এই ধরনের যে কারেন্ট সোর্স যদি থাকে প্রবলেমে দেওয়া, তো কারেন্ট সোর্সের মধ্যে ভোল্টেজ ড্রপ কত হয় সেটা কিন্তু বার করা যায় না, ঠিক আছে। কারেন্ট সোর্সের তো আমরা রেজিস্ট্যান্স জানি না, এবং কারেন্ট সোর্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত সেটাও আমরা জানি না। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে সমাধানটা করব? এ ধরনের প্রবলেমকে সমাধান কি করে করব আমরা? যদি স্যার এরকম এটা সুপার, I1 মাইনাস I3 ইকুয়াল টু 7 লিখতে পারি না? হ্যাঁ এই একটা জিনিস, এটা যেরকম আমরা ওখানে করতাম ঠিক সেরকম ওখানে আমরা কি করতাম, নোড অ্যানালিসিসের ক্ষেত্রে যদি আমাদের সুপার নোড ফর্ম হতো, ধরো দুটো নোড আছে, দুটো নোডের মধ্যে ধরো এরকম একটা ভোল্টেজ সোর্স থাকতো, সাপোজ এরকম দুটো নোডের মধ্যে যদি এরকম ভোল্টেজ সোর্স থাকতো, আমরা কি লিখতাম? V2 আর V3, ধরো আমরা দুটো নোড আছে, তখন আমরা কি লিখে দিতাম? V3 মাইনাস V3 V2 মাইনাস ইজ ইকাল V2 টু, ইকুয়াল টু Vx। এটাকে আমরা Vx যদি জানি তাহলে এটা ইকুয়ালস টু Vx। এটা আমরা কার ক্ষেত্রে লিখতাম? এটা আমরা নোড অ্যানালাইসিসের সময় এই কনসেপ্টটা করতাম যখন আমরা সুপার নোড পেতাম তখন। ঠিক একইভাবে এই ধরনের যে সুপার মেশ, এখানে আমরা কি করব, যে এই জায়গাতে আমরা কারেন্টটা দেখতে পাচ্ছি 7 অ্যাম্পিয়ার। এবার আমরা কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ধরেছি? এখানে এর মধ্যে এই যে 2 ওহম রেজিস্টার, তার মধ্যে কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে বলো? উপর থেকে আসছে আমার I1, আর আমার নিচ থেকে উপরে উঠছে কত? I3। এটা আমার I3, এটা হলো আমার I1, আর এটা হলো আমার I3। তাহলে রেজাল্টেন্ট কারেন্ট উপর থেকে নিচে কত আসছে? রেজাল্টেন্ট I3 মাইনাস I1 মাইনাস I3। I1 মাইনাস I3, রেজাল্টেন্ট কারেন্ট I1 মাইনাস I3 উপর থেকে নিচে যেটা আসছে, ইকুয়ালস টু, তাহলে আমরা কি লিখতে পারি এটাকে? এখানে আমার অলরেডি অবশ্যই 7 7 অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার। দেওয়া আছে, ইকুয়ালস টু 7। এই একটা ইকুয়েশন কিন্তু আমরা এখানে একটা স্পেশাল ইকুয়েশন সহজেই লিখে দিতে পারি, ঠিক আছে। এটা কিন্তু আমরা সব জায়গায় পারবো না, কেবলমাত্র আমরা পারবো কোথায়? যদি আমাদের এরকম সুপার মেশ থাকে তাহলে, ঠিক আছে। এই একটা ইকুয়েশন আমরা লিখে দেবো, এটা আমাদের 1 নম্বর স্যার? ইকুয়েশনও বলতে পারো। হ্যাঁ বলো। তাহলে 3 নম্বর মেসে তাহলে বার করার দরকার নাই তো তখন? কেন দরকার নেই? I3 একটা ভ্যালু তুমি বাড়তি পেয়ে মেশও গেছো, পেয়ে গেলাম এটাই। একটা বাড়তি পেলে, কিন্তু আবার একটা ঝামেলাও আছে এখানে। যেরকম ওখানে একটা ঝামেলা থাকতো যে আমাদের দুটো নোড মিলিয়ে আমরা একটা ইকুয়েশন পেতাম, এখানেও তাই হবে। কেন হবে বলি, দেখো এখানে দেখো। আচ্ছা আমি এটা করি তাহলে বুঝতে সুবিধা হবে। ফার্স্টে আমাকে বলো দেখি, এই আমরা যে 1 নাম্বার মেশ আছে সেখানে আমরা KCL লিখবো,
কেভিএল লিখবো 1 নম্বর মেশটায়। 1 নম্বর মেশে আমরা কি লিখতে পারি তাহলে? এই মেশটাকে আমরা কি লিখতে পারি বলো? আচ্ছা, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ জানি না তো আমরা, 7 অ্যাম্পিয়ারের মধ্যে আমরা এখানে ভি ধরে নেবো। সাপোজ একটা ভোল্টেজ আমরা ভি এখানে অ্যাজিউম করে নেবো। এই ভোল্টেজ মানে কারেন্ট সোর্স যেটা আছে তার অ্যাক্রসে ভোল্টেজ আমরা জানি না, তাহলে আমরা এটাকে ভোল্টেজটাকে সাপোজ এর অ্যাক্রসে ভি ধরে নিচ্ছি। স্যার তাহলে বলো। সুপার নোডের সময় স্যার যেমন আই ধরে নিতাম স্যার আমি ওটা বলেছিলাম। উপরে মাইনাস হতো না, কারণ স্যার মাইনাস থেকে প্লাসের দিকেই তো আছে কারেন্ট। স্যার ওটা যেটা ম্যাটার করে প্লাস তুমি উপরেও ধরতে পারো, নিচেও ধরতে পারো। আমি ধরলাম উপর থেকে নিচে, তুমি নিচ থেকে উপরেও ধরতে পারো, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। কারণ এমনিতেই ওটার ভ্যালু জানা নেই, আর ওটা এমনি ক্যান্সেল আউট করতে হবে। তো প্লাস থেকে মাইনাস আমরা উপরে প্লাস ধরলাম, নিচে মাইনাস ধরেছি ধরো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 1 নম্বর যে আমাদের এই মেশটা আছে, এখানে আমরা কি লিখতে পারি বলো, ইকুয়েশনটা বলো কি হবে ফার্স্টে। 1 ইন্টু I1 মাইনাস I2 1 ইন্টু I1 মাইনাস I2, তারপরে কি হবে? প্লাস ভি, প্লাস ভি, তারপরে তারপর প্লাস 2 ইন্টু I1 মাইনাস I3 2 ইন্টু I1 মাইনাস I3, ঠিক তাই। আচ্ছা, তারপরে মাইনাস 7 ইজ ইকাল টু 0। -7 ইকুয়ালস টু 0। আর একটা Minus- ইকুয়েশন স্যার i3 লুপটাই ধরবো, মেশটাই হ্যাঁ ধরবো, হ্যাঁ। তাহলে আচ্ছা, দেখো ক্যান্সেল আউট হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা লিখলাম। তো এটা আমরা ধরো 1 নম্বর লুপ থেকে পেলাম, সরি 1 নম্বর মেশ থেকে পেলাম। আর 3 নম্বর যে মেশ, সেখান থেকে আমরা কি পাচ্ছি? 3 নম্বর থেকে দেখো, 3 নম্বর থেকে আমরা পাচ্ছি হচ্ছে, ফার্স্টে বলো 3 ওহম প্লাস হবে? 3 ইন্টু I3 মাইনাস I2 3 ইন্টু I3 মাইনাস I2, ঠিক তাই। তারপরে প্লাস 1 ইন্টু I3 1 ইন্টু I3, তারপরে প্লাস 2 ইন্টু I3 মাইনাস I1 2 ইন্টু I3 মাইনাস I1, হ্যাঁ, মাইনাস I3 ভি minus I1 মাইনাস ভি ইজ ইকাল টু 0। ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা ধরো তুমি 2 নম্বর পেলে, 2 নম্বর, আমি এটাকে 2 নম্বর লিখলাম। হ্যাঁ, 3 নম্বর মেশ থেকে পেয়েছি যদিও, 2 নম্বর এক আর দুই ইকুয়েশন অ্যাড লিখলাম। করে দিলে একটা এবার এই ইকুয়েশন 1 আর 2 অ্যাড করলে তবে আমরা কি ভিটাকে কেটে দিতে পারবো, তাছাড়া কিন্তু কাটছে না ভিটা, কারণ ভিটা তো আমরা জানি না, ভিটাকে কাটতেই হবে। তাহলে এবার 1 আর 2 অ্যাড করে দাও, তাহলে তোমার ভিটা এলিমিনেটেড হয়ে একটা ইকুয়েশন পেয়ে যাবে তুমি, ঠিক আছে। তাহলে এবার কি হবে বলো আমাকে, ইকুয়েশনটা 1 আর 2 যদি আমরা অ্যাড করে দিই, তাহলে কি পাবো? I1 মাইনাস I2 অ্যাজ ইট ইজ থাকবে, যেরকম আছে I1 মাইনাস I2 থাকলো, প্লাস ভিটাও আমরা এরকম রাখলাম, প্লাস হচ্ছে 2 ইন্টু I1 মাইনাস I3 রাখলাম, I1 মাইনাস I3 মাইনাস 7 রাখলাম, ঠিক আছে। প্লাস হচ্ছে কত? 3 ইন্টু I3 মাইনাস I2, I3 মাইনাস I2, মানে যোগ করছি খালি, I3 মাইনাস I2 প্লাস হচ্ছে I3, 1 ইন্টু I3 মানে আমরা শুধু I3 লিখতেই পারি। প্লাস হচ্ছে কত? প্লাস হচ্ছে 2 ইন্টু I3 মাইনাস I1, I3 মাইনাস I1 মাইনাস ভি ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে 0। আমরা দুটো ইকুয়েশনকে সিম্পলি যোগ করে দিলাম। যোগ করলে কি হচ্ছে না, এই যে ভি আর এখানে যে ভিটা আছে, দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের কটা I1 আছে? I1 I2 I3 দিয়ে আমরা একটা ইকুয়েশন পেয়ে যাব। সেটা কি হবে? কি করি? এটা I3 ছিল। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের কটা I1 আছে, এটা I1 আছে, তো ব্র্যাকেট গুলো তুলে দিই। I1 মাইনাস I2 প্লাস 2 ইন্টু I1 মাইনাস 2 ইন্টু I3, 2 ইন্টু I3 মাইনাস 7 প্লাস কত আছে? প্লাস হচ্ছে 3 ইন্টু I3 মাইনাস 3 ইন্টু I2 প্লাস কত আছে? প্লাস হচ্ছে I3 আছে। আচ্ছা, তারপরে কি আছে? প্লাস 2 ইন্টু I3 আছে, 2 ইন্টু I3 মাইনাস কত আছে? 2 ইন্টু I1 মাইনাস 2 ইন্টু I1। তাহলে কিছু ক্যান্সেল আউট হচ্ছে দেখো, হ্যাঁ স্যার, +2 মাইনাস 2 ক্যান্সেল 2 I1 আর 2 I1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। একটা I1 পাবো।
তাহলে একটা I1ই পাচ্ছি, I1 একটা, I2 কটা আছে, এখানে -I2, এখানে -3I2 মানে মাইনাস ফোর -4, I2। -4i2। আচ্ছা I3 কোথাও কাটছে কি, এই যে একটা 2I3 আর -2I3 এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে I3 কটা থাকছে, এখানে তিনটে আর এখানে একটা, মানে হচ্ছে চারটে, ফোর ফোর I3 আই থ্রি 4I3 সমান কত হচ্ছে, ইকুয়াল টু 7। ইকুয়ালস টু হচ্ছে 7। এটা হয়ে গেল আমাদের কত নাম্বার ইকুয়েশন, এটা হয়ে গেলো সাপোজ আমাদের 3 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। এটা ধরো আমাদের, এটা এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। আর হচ্ছে আমাদের কি, আর একটা ইকুয়েশন তো পেয়েছিলাম I1 মাইনাস I3 ইকুয়াল টু 7। I1 মাইনাস I3 ইকুয়ালস টু 7, I1 মাইনাস I3 পেয়েছিলাম না, ইকুয়ালস টু 7। এটাকে ধরো আমরা 4 নাম্বার ইকুয়েশন, ওটাও 7 পেয়েছিলাম কি, ওটাও 7, এটাও 7, হ্যাঁ হতেই পারে, মানে এখানে 7 ভোল্ট আছে। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল আমাদের 4 নাম্বার ইকুয়েশন। আর একটা সমীকরণ আমরা কোথা থেকে পাবো, 2 2 নম্বর থেকে নাম্বার পেয়ে লুপ যাবো। থেকে। এই যে 2 নাম্বার যে আমাদের লুপটা আছে, এটাকে তো আমরা কাজে লাগাইনি এখনো, এটাকে আমরা কাজে লাগাইনি 2 নাম্বার মেশটাকে। 2 নাম্বার মেশটাকে যদি আমরা কাজে লাগাই, দেখো এবার কি হবে, বলো কি ইকুয়েশন লিখতে পারি এখান থেকে আমরা, এখান থেকে বলো এটুকুর মধ্যে কি লিখতে পারি, +2 * i2 +2 ইন্টু I2 +3 * i2 - i3। 3 ইন্টু I2 মাইনাস I3। দেখো I2 টা আমার কোন দিক থেকে, ফ্রম রাইট টু লেফট, আর I3 কোন দিক থেকে, ফ্রম লেফট টু রাইট। তাহলে রাইট টু লেফট, রাইট থেকে ডান দিক থেকে বাঁ দিকে কত, I2 মাইনাস I3, ঠিক আছে, I2 মাইনাস I3, সেই কারণে আমরা এটাকে লিখছি I2 মাইনাস I3 বলে, কিন্তু তার সঙ্গে আমরা 3 গুণ করছি, প্লাস কত হচ্ছে, প্লাস 1 * i2 - i1। I2 মাইনাস I1। দেখো উপর, এটা হচ্ছে নিচ থেকে উপরে উঠছে, নিচ থেকে উপরে কত উঠছে I2, আর উপর থেকে নিচে কত নামছে I1, তাহলে রেজাল্টেন্ট নিচ থেকে উপরে কত যাচ্ছে I2 মাইনাস I3, I2 মাইনাস I1, I2 মাইনাস I1 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে 0। সিম্পলি এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা I1 টাকে প্রথমে লিখবো মাইনাস I1 মাইনাস I1, I2 টাকে আমরা তারপরে লিখবো, I2 প্লাস দিয়ে 6 কটা আছে, I2 6 ইন্টু I2, আচ্ছা 6 ইন্টু মাইনাস I2 3 I3 মাইনাস 3 ইন্টু I3 ইকুয়ালস টু কত, ইকুয়াল টু 0। ইকুয়ালস টু 0। তাহলে এটা তিনটে ধরো আমাদের ইকুয়েশন, কত তিনটে নাম্বার, ভেরিয়েবল। এটা ধরো আমাদের, স্যার এরকম যদি কোনোটা একই ডিরেকশনে হয়, মানে দুটোই বাঁ দিক দিয়ে আসছে বা দুটোই বাঁ দিক দিয়ে যাচ্ছে, তাহলে তো যোগ হয়ে যাবে। এটা যেমন লেফট টু রাইট হচ্ছে একটা রাইট টু লেফট হচ্ছে, তখন বিয়োগ হচ্ছে, তাহলে দুটো যদি একই ডিরেকশনে হয়ে যায় তাহলে তো হবে না, দেখো যোগ হবে। কখনোই দুটো একই দিকে হবে না। কিন্তু স্যার যখন একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন ধরে নেবে না তখনই হয়ে ধরো যাবে। না, ওরকম মানে ধরতে পারো, বাট তাতে কিন্তু প্রচুর ভুল হতে পারে। এবং আমার মতে সবসময় অ্যান্টি ক্লক, মানে সবসময় ক্লকওয়াইজই ধরো লুপ কারেন্ট গুলোকে, ঠিক আছে, কারণ তার সেক্ষেত্রে তোমাদের ক্যালকুলেশন করতে অনেক অসুবিধা হবে, ঠিক আছে। তাহলে তিনটে ইকুয়েশন, তিনটে আননোন, এখানে আমার দুটো ইকুয়েশন আছে 3 আর 4, আর এখানে আমাদের 5 নাম্বার ইকুয়েশনটা পেয়ে গেলাম। 3 আর 4-এ আমরা কি কি পেয়েছি, ভ্যারিয়েবল, সেখানে দেখো আমরা কি কি দেবো, ফার্স্টে কি পেয়েছি, 1 -4 4, 1 -4 4 ইকুয়ালস টু কত, 7, ইকুয়ালস টু হচ্ছে 7। তারপরে হচ্ছে কত, 1, এটা কি লিখবো, 4 নাম্বার ইকুয়েশনের জন্য কি লিখতে পারি বলো আমাকে, কোএফিসিয়েন্ট গুলো কি কি, ফার্স্ট হচ্ছে 1, 1 স্যার I1 এর 0 0 আর মাইনাস। I2 এর সঙ্গে কিন্তু কিছু নেই, এটা কিন্তু খেয়াল করো, এখানে I2 নেই, I2 নেই মানে 0 আছে, কিছু নেই মানে 0 আছে, 0, ঠিক আছে। আর তারপরে হচ্ছে I3, I3 এর সঙ্গে কি আছে, -1, সমান কত, সমান হচ্ছে 7,
নেক্সট নেক্সট কি আছে? -1 6 -3, -1 6 -3 ইকুয়ালস টু কত? 0। সলভ। I1 সমান কত আসছে? 9 অ্যাম্পিয়ার। I1 সমান আসছে আমার 9 অ্যাম্পিয়ার। নেক্সট কি আসছে? I2 সমান আসছে আমার 2.5 আর I3 2। I1 হচ্ছে এত, I2 হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার, I2 হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। কারেন্টের ইউনিটটা অবশ্যই দেবে। আর I3 কত আসছে? I3 আসছে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এইভাবে আমরা ইকুয়েশন গুলোকে সলভ করতে পারলাম। কিন্তু এটা এখানে স্পেশাল কেস কি হলো? স্পেশাল এটাই যে আমরা এখানে একটা এক্সট্রা এই ইকুয়েশনটা লিখতে পারছি। এটা হচ্ছে আমাদের সুপার মেশ যদি হয়, দুটো লুপ মানে দুটো মেশ যাদের মধ্যে এরকম একটা কারেন্ট সোর্স আছে, তারা এরকম মিলে একটা সুপার মেশ ফর্ম করবে। ঠিক আছে, সুপার মেশ থাকলে এইভাবে প্রবলেম সমাধান করতে হবে। বোঝা গেল? ঠিক আছে, কারো ডাউট আছে আজকে? স্যার আগের দিনে থেকে একটা জিনিস বুঝতে পারছিলাম না, বলছি স্যার ওইখানে যে বলে দেওয়া আছে ওই নোট, মানে এখানে যেমন বলে দেওয়া আছে রেফারেন্স নোট, কিন্তু স্যার যদি রেফারেন্স নোট না বলা থাকে তাহলে স্যার দুটো নোটের মাঝে যদি সুপার নোট থাকে তাহলে ওইটাকে স্যার রেফারেন্স নোট ধরতে পারবো কি পারবো না? বুঝতে পারলাম না, ছবিটা স্যার এঁকে ওই দেখাও। আগের দিনের স্যার প্রবলেমটা বার করুন, বা আগের দিনেরটা বা যেটা সুপার নোট করেছিলেন ওটা স্যার একবার বার করুন। ওকে দাঁড়াও, বার করছি। এটাকে